শ্বসন ও শ্বাসক্রিয়া অধ্যায়ের ওয়ান শট ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের যাদের অনেকগুলো অধ্যায় পড়া বাকি আছে কিন্তু হাতে সময় খুব অল্প, তোমরা প্লিজ এই ক্লাসটা দেখো, কারণ এই ক্লাসটা তোমাদের জন্য অনেক বেশি স্পেশাল। মাত্র 1 ঘন্টার মধ্যে এই বিশাল অধ্যায়টা তোমাদেরকে বুঝাই দিব। অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ বেসিকগুলো তোমাদের সাথে আলোচনা করব, গুরুত্বপূর্ণ লাইনগুলো বই থেকে তোমাদেরকে দাগাই দিব। তাহলে তোমরা বুঝতে পারবে শেষ সময় কি কি পড়তে হবে আর কি কি বাদ দিলেও চলবে। অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বাছাই করা যে সিকিউগুলো রয়েছে সেগুলো সমাধান তোমাদেরকে শেখাবো। সিকিউ এর মধ্যে যে ড্রয়িংগুলো আছে, যেমন অ্যালভিউলাসে চিত্র আঁকতে হয়, সেই ছবিটা আঁকার টেকনিক তোমাদেরকে শেখাবো। তাহলে তোমরা নিজেরাও ছবি আঁকতে পারবে, চিত্র নিয়ে তোমার আর ভয় থাকবে না। এবং এই অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউগুলোর সমাধান তোমাদেরকে শেখাবো। এই কয়টা সমাধান তুমি যদি জানো, এমসিকিউগুলো কিন্তু বারবার পরীক্ষায় আসে, এমসিকিউ তুমি এখান থেকে কমন পাবে। এত কিছু করব মাত্র 1 ঘন্টার মধ্যে। শুধু এই অধ্যায়টাই নয়, বায়োলজির সমস্ত অধ্যায়ের উপরে এভাবে আমরা ওয়ান শট ক্লাস আপলোড করে যাচ্ছি। তোমার যেটা করতে হবে, ইউটিউব থেকে দেখলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে তোমার সাবস্ক্রাইব করতে হবে এবং একটু কমেন্ট করতে হবে নেক্সট তোমার কোন অধ্যায়টার ক্লাস প্রয়োজন। তুমি একটু কমেন্ট করে দিলে সেই ক্লাসটা নিয়ে আমরা হাজির হওয়ার চেষ্টা করব। তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজটা ফলো করবে এবং একটু কমেন্ট করে জানাবে ক্লাসগুলো কেমন লাগছে, নেক্সটে কোন ক্লাসটা প্রয়োজন, আমরা সেই ক্লাসটা দেওয়ার চেষ্টা করব। এবং অবশ্যই যারা ভিডিওটা দেখছো আমাদের জন্য একটু অ্যাপ্রিসিয়েশন করো, একটু দোয়া করো। এবং দেখতেই পাচ্ছ রাত 2টায় ক্লাস নিচ্ছে, হয়তো ক্লাস নিতে নিতে রাত 4টা বেজে যাবে। সাবস্ক্রাইব না করে কিন্তু কেউ যেও না, সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ফলো করো, ঠিক আছে? তাহলে চলো আলোচনা শুরু করা যাক। আমরা কিন্তু এই স্লাইড থেকেও কিছুটা পড়বো এবং আমরা এই বই থেকেও কিছুটা পড়বো, দুইটা মিলেই আমরা পড়বো। ক্লাস শেষে স্লাইড এবং এই দাগানো বইগুলো তোমরা ডাউনলোড করে নিও, তারপর নিজেরা একটু প্র্যাকটিস করে দেখো, এই অধ্যায় নিয়ে আর কোনো প্রবলেম তোমার থাকবে না, ঠিক আছে? আমরা প্রথমে পড়াটা বই থেকে শুরু করি। দেখো, শ্বসন ও শ্বাসক্রিয়া অধ্যায়ের প্রথমে কি পড়তে হবে। এখানে শ্বসনের সংজ্ঞাটা লেখা আছে, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় বাইরে থেকে অক্সিজেন গ্রহণ করা হয়, সেই অক্সিজেন ব্যবহার করে খাদ্যবস্তুকে জারিত করা হয়, করে শক্তি তৈরি করা হয় এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, সেটাকে দেহ থেকে বের করে দেওয়া হয়। এই প্রক্রিয়াটাকে বলা হয় শ্বসন। সংজ্ঞাটা তোমরা একটু পড়ে নিও, ঠিক আছে? শ্বসনের সংজ্ঞাটা তোমার পড়তে হবে। এখন শ্বসন তন্ত্র তোমরা আগে থেকেই জানো, অনেকগুলো অঙ্গ মিলে তন্ত্র তৈরি হয়। যে অঙ্গগুলো আমাদের শ্বাস প্রশ্বাস করতে সাহায্য করে সবাইকে একত্রে কিন্তু বলা হয় শ্বসন তন্ত্র। তো আমাদের শ্বসন তন্ত্রটাকে 3টা ভাগে ভাগ করা হয়। একটা ভাগকে বলা হয় বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল। বুঝতেই পারছো, আমাদের শ্বসন তন্ত্রের যে অঙ্গগুলো দিয়ে আমরা বাতাসকে গ্রহণ করি, বাতাসকে ত্যাগ করি, সে অঙ্গগুলোকেই বলা হয় কিন্তু বায়ু গ্রহণ এবং বায়ু ত্যাগ অঞ্চল। বুঝছো, এই নাকমুখ এগুলোই হচ্ছে বায়ু গ্রহণ বায়ু ত্যাগ অঞ্চল। এখন বাতাসটা পরিবহন হয় শ্বাসনালী দিয়ে, তাহলে শ্বাসনালীকে আমরা বলবো কিন্তু বায়ু পরিবহন অঞ্চল। এবং আমাদের ফুসফুসের ভেতরে অ্যালভিউলাস রয়েছে, তারপর অ্যালভিউলার নালী রয়েছে, তারা অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান করতে পারে, তাদেরকে কিন্তু আমরা বলি শ্বসন অঞ্চল। এখানকার যে অপশনগুলো আছে এগুলো কিন্তু তোমার মুখস্থ করতে হবে, এমসিকিউ টুকটাক আসে। আমি যদি একটু বলে দিই, দেখো, আমাদের নাক, আমাদের নাসা গহ্বর, তারপর নাসা গলবিল ষড়যন্ত্র, এগুলো বায়ুগ্রহণ ত্যাগ অঞ্চল। ট্রাকিয়া, ব্রঙ্কাই, প্রান্তীয় ব্রঙ্কিউল এর দূর পর্যন্ত এরা হলো বায়ু পরিবহন অঞ্চল, এরা বাতাস পরিবহন করে। শ্বসন ব্রঙ্কিউল এটা কিন্তু একটা নালী, বুঝছো, নালী হওয়া সত্ত্বেও সে খুবই পাতলা নালী, তো ওর ভেতর দিয়ে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড যাতায়াত করতে পারে, এই জন্য সে শ্বসন অঞ্চল। অ্যালভিউলার নালী, অ্যাট্রিয়াম, অ্যালভিউলাস, থলি, অ্যালভিউলার, যাই হোক, এই জিনিসগুলো হলো শ্বসন অঞ্চল, এগুলো থেকে টুকটাক এমসিকিউ হতে পারে। এখন আমাদের এই বায়ু গ্রহণ এবং বায়ু ত্যাগ অঞ্চল নিয়ে একটু ভালো করে পড়াশোনা করতে হবে। ছবি এঁকে দেখালে তোমাদের সময় বেশি লেগে যাবে, এই জন্য আমি আগে থেকে ছবি এঁকে রেখেছি। আমি এখানে তোমাদেরকে সবকিছু বোঝানোর চেষ্টা করি, তোমরা একটু তাকাও। দেখো, বাতাসটা আমাদের কোন দিক দিয়ে ঢোকে। প্রথমে নাকের এই ছিদ্র দিয়ে বাতাসটা ঢোকে, এই জিনিসটাকে বলা হয় সম্মুখ নাসারন্ধ্র, এদিক দিয়ে বাতাসটা ঢোকে। তারপর নাকের এই অংশটাতে লোম থাকে, তাই না, এই অংশটাকে বলা হয় ভেস্টিবিউল। তারপর নাকের ভেতরে এরকম একটা গহ্বর আছে, এটার নাম হলো নাসা গহ্বর। নাসা গহ্বরের ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ দুটো জিনিস মনে রাখবে। এখানে সিলিয়াযুক্ত মিউকাস কোষ থাকে, ওই মিউকাস থেকে পিচ্ছিল পদার্থ ক্ষরণ হয়। এখানে বুঝছো পিচ্ছিল পদার্থ ক্ষরণ হয়, এটা কিন্তু আমাদের নাক দিয়ে সর্দি আকারে বেরিয়ে আসে। এবং এখানে অলফ্যাক্টরি বলে এক ধরনের কোষ থাকে যারা ঘ্রাণ গ্রহণ করতে সাহায্য করে। আচ্ছা, নাসা গহ্বরের পরে দেখো আরেকটা ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে বাতাসটা কিন্তু মুখের মধ্যে উন্মুক্ত হয়, এই নাসারন্ধ্রকে বলে পশ্চাৎ নাসারন্ধ্র। সামনের দিকে যে আছে সে হলো সম্মুখ নাসারন্ধ্র, আর যে ভেতরের দিকে যেটা আছে তাকে বলা কি পশ্চাৎ নাসারন্ধ্র। সম্মুখ নাসারন্ধ্র তো দুটো দেখাই যাচ্ছে, পশ্চাৎ নাসারন্ধ্র কিন্তু দুটো, এটা মনে রেখো। তো দেখো, মুখের খাবারটা পশ্চাৎ নাসারন্ধ্র দিয়ে নাকের মধ্যে ঢুকে যেতে পারে, এই জন্য এখানে দেখো একটা জিহবা রয়েছে, এই জিহবাটাকে বলে আলজিহবা। এর কাজ হলো খাবারটাকে নাকের মধ্যে প্রবেশে বাধা দেওয়া। তারপর ধরো একটা তুমি খাবার খেলে, খাবারটা কিন্তু এদিক দিয়ে অন্ননালীতে ঢোকার কথা, তাই হয়, অন্ননালী দিয়ে পাকস্থলীতে খাবারটা চলে আসে। কিন্তু অনেক সময় খাবারটা এই শ্বাসনালীর মধ্যেও ঢুকতে পারে। খাবার যেন শ্বাসনালীতে ঢুকতে না পারে এই জন্য কাজ করে হলো এই জিনিসটা। দেখো, এই জিনিসটার কাজই হলো খাবার যদি তুমি খাও, খাবারের ধাক্কা খেয়ে এই জিনিসটা এই বরাবর চলে আসে, এসে শ্বাসনালীর মুখটা ঢেকে দেয়। এই জিনিসটাকে বলা হয় উপজিহ্বা এপিগ্লটিস। বুঝছো, এর কাজ হলো শ্বাসনালীতে খাবার প্রবেশে বাধা দেওয়া। তাহলে আমরা মনে রাখবো, নাকের মধ্যে খাবার প্রবেশে বাধা দেয় হলো আলজিহ্বা বা ইউভুলা,
আর শ্বাসনালীতে খাবার প্রবেশে বাধা দেয় হলো এটার নাম হলো এপিগ্লটিস বা উপজিহ্বা। ঠিক আছে, এগুলো একটু মুখস্থ রেখো। বাতাসের গতিপথটা যদি আমি বলি, প্রথমে নাক দিয়ে বাতাস ঢুকে, তারপর ভেস্টিবিউল, তারপর নাসা গহ্বর, এই জায়গাতে বাতাসটা আস্তে আস্তে নিচের দিকে নামে, বুঝতে পারছো? এই জায়গাটার নাম কিন্তু গলবিল। ঠিক আছে, এই পুরো জায়গাটার নাম হলো গলবিল, এটার নাম গলবিল। গলবিলের যেটুকু অংশ নাকের কাছে এটার নাম নাসা গলবিল, মুখের পেছনের গলবিলটার নাম হলো মুখ গলবিল, আর নিচে স্বরযন্ত্রের কাছে যে গলবিল আছে তার নাম হলো স্বর গলবিল। এরকম 3টা গলবিল আছে, এগুলো অত লাগে না পরীক্ষার জন্য। যাই হোক, বাতাসটা এরপরে এদিক দিয়ে নামে। তোমরা মনে রাখবে এই যে এটা হলো শ্বাসনালী, এটা শ্বাসনালী। শ্বাসনালীর যে প্রধান পিসটা এটা দেখো বেশ বড়, এটার নামই হলো স্বরযন্ত্র। শ্বাসনালীর মুখটাকে বলা হয় স্বরযন্ত্র। কেন স্বরযন্ত্র? কারণ এখানে স্বর তৈরি হয়। 2টা ভোকাল কর্ড থাকে, বুঝছো? এখানে 2টা ভোকাল কর্ড থাকে যারা কাঁপে বলে গলাতে শব্দ তৈরি হয়। এখানে আরেকটা জিনিস দেখো, একটু উঁচু একটা হাড়ের মতো কুরমুরে হাড় আছে, এটার নাম হলো অ্যাডামস অ্যাপল। এখানে যে একটু উঁচু জায়গা আছে এটার নাম হলো অ্যাডামস অ্যাপল। ঠিক আছে, এটার তথ্য পরীক্ষায় আসে। তারপর শ্বাসনালীতে বাতাসটা নিচে নামে। আবারও বলি, বাতাসের গতিপথ, বাতাসের গতিপথ থেকে অনেক এমসিকিউ হয় পরীক্ষায়। সম্মুখ নাসারন্ধ্র, ভেস্টিবিউল, তারপরে নাসা গহ্বর, পশ্চাৎ নাসারন্ধ্র, গলবিল, তারপর স্বরযন্ত্র, তারপরে শ্বাসনালী। এভাবে বাতাসটা আসলে যাত্রা করে। ঠিক আছে, খাবারকে শ্বাসনালীর মধ্যে প্রবেশে বাধা দেয় হলো উপজিহ্বা, আর খাবারকে নাকের মধ্যে প্রবেশে বাধা দেয় হলো আলজিহ্বা। এই দুটো একটু মনে রেখো। আর এই জায়গাটার নাম হলো গলবিল, এটা একটু মনে রেখো। এই তো, এগুলাই হচ্ছে বায়ু গ্রহণ এবং বায়ু ত্যাগ অঞ্চল। তোমরা একটা জিনিস মনে রাখবে, এই শ্বাসনালী কিন্তু বায়ু পরিবহন অঞ্চল। স্বরযন্ত্র পর্যন্ত, এদূর পর্যন্ত হলো বায়ু গ্রহণ অঞ্চল, এখান থেকে এদূর পর্যন্ত হলো বায়ু গ্রহণ এবং বায়ু ত্যাগ অঞ্চল, বুঝছো? শ্বাসনালী থেকে নিচে এটাকে কিন্তু আমরা বলবো বায়ু পরিবহন অঞ্চল। এটা একটু মনে রেখো। আমরা যা যা বললাম সবকিছু এবার আমরা একটু বই থেকে দেখে নিই। প্রথমে দেখো সম্মুখ নাসারন্ধ্র, আমরা জেনেছি এর কথা। সম্মুখ নাসারন্ধ্রর সংখ্যা হলো 2টা সম্মুখ নাসারন্ধ্র। এর মাঝখানে দেখো একটা দেয়াল আছে, এটার নাম হলো সেপ্টাম, ন্যাসাল সেপ্টাম, এর সংখ্যা হলো 1টা। আচ্ছা, নাসা গহ্বরের ব্যাপারে আমরা একটু মনে রাখবো। নাকের ভেতরে যে গহ্বর তার নাম নাসা গহ্বর। এর প্রাচীরে রয়েছে সিলিয়াযুক্ত মিউকাস কোষ এবং অলফ্যাক্টরি কোষ। দেখো, সিলিয়াযুক্ত মিউকাস কোষ হচ্ছে ধুলাবালির রোগ জীবাণুকে আটকে দেয়, আর অলফ্যাক্টরি কোষ হচ্ছে ঘ্রাণ গ্রহণে সাহায্য করে। পরীক্ষা আসে। পশ্চাৎ নাসারন্ধ্র ভেতরের দিকে থাকে, ওটাকে আমরা বাইরে থেকে দেখতে পাবো না, ভেতরের দিকে নাসারন্ধ্র আছে, এর সংখ্যা হলো 2টা। পশ্চাৎ নাসারন্ধ্রের সংখ্যা হচ্ছে 2টা, পশ্চাৎ নাসারন্ধ্রের সংখ্যা হলো 2টা। এই পশ্চাৎ নাসারন্ধ্রকে কোয়ানাও বলা হয়, এটা একটু মনে রাখবো। নাসা গলবিল পড়া লাগবে না তেমন একটা। স্বরযন্ত্র, তোমরা মনে রাখবে এই জায়গাটার নাম হলো স্বরযন্ত্র, এটার নাম স্বরযন্ত্র। স্বরযন্ত্রতে উঁচু যে কুরমুরে হাড়টা আছে তার নাম হলো অ্যাডামস অ্যাপল। এই যে দেখো, এটার নাম হলো অ্যাডামস অ্যাপল। অ্যাডামস অ্যাপল তার ডাক নাম হলো, তার অ্যাকচুয়াল নাম হলো থাইরয়েড তরুণাস্থি। তাকে অ্যাকচুয়ালি বলা হয় থাইরয়েড তরুণাস্থি, এটা বেশ বড় একটা তরুণাস্থি। ঠিক আছে, এই জায়গাটার নাম অ্যাকচুয়াল নাম হলো থাইরয়েড তরুণাস্থি, আমার ডাক নাম হলো অ্যাডামস অ্যাপল। একটু মনে রাখবে, এখানে দুইটা কিন্তু হচ্ছে ভোকাল কর্ড থাকে, 2টা ভোকাল কর্ড থাকে। ঠিক আছে, 2টা ভোকাল কর্ড থাকে। তো এখানে দেখো 6 লেখা আছে। আমি বেশ কিছু জায়গায় খোঁজাখুঁজি করে দেখলাম যে ভোকাল কর্ডের সংখ্যা অ্যাকচুয়ালি 2টা হবে, বুঝছো? এখানে হয়তো 2 ছিল, টাইপের সময় 6 হয়ে গেছে। ভোকাল কর্ডের সংখ্যা 2টা, এটা মনে রাখবে তোমরা। এই শব্দটা দেখো, এই যে শব্দটা কোথায় তৈরি হয়, আমাদের হচ্ছে স্বরযন্ত্রতে বা ল্যারিংসে শব্দ তৈরি হয়, এটা আমরা মনে রাখবো। এপিগ্লটিসের কাজ কি? খাদ্যকে শ্বাসনালীর মধ্যে প্রবেশে বাধা দেওয়া, এটা। আচ্ছা, স্বরযন্ত্রতে স্বর তৈরি হয়, এটা বুঝলাম আমরা। এবার বায়ু পরিবহন অঞ্চল এবং শ্বসন অঞ্চল সম্পর্কে আমাদের জানতে হবে। আমরা ছবিতে চলে যাই। এই যে দেখো, বাতাস এদিক দিয়ে নিচে নামবে, এটাই হলো বায়ু পরিবহন অঞ্চল। ওকে, দেখো বায়ু পরিবহন অঞ্চল এবং শ্বসন অঞ্চল সম্পর্কে আমরা একটু বুঝবো। বাতাসটা এই যে শ্বাসনালীতে নিচের দিকে নামবে, এগুলোই হলো বায়ু পরিবহন অঞ্চল। তবে বায়ু পরিবহন অঞ্চল পড়ার আগে আমাদের ফুসফুস সম্পর্কে একটু ধারণা নিতে হবে। আমরা ফুসফুস সম্পর্কে একটু ধারণা নিব। আমাদের 2টা ফুসফুস আছে। এই ফুসফুসটা হচ্ছে ডান ফুসফুস, আর এটা হচ্ছে বাম ফুসফুস। তোমরা দেখতেই পাচ্ছ বাম ফুসফুসের এই জায়গাটা একটু ছোট, কারণ এই জায়গাতে হার্ট অবস্থান করে। কোন ফুসফুস বড়? ডানটা, বামটা একটু ছোট। ফুসফুসের উপরে 2 স্তরের আবরণ আছে। বাইরের আবরণটাকে বলা হয় প্যারাইটাল স্তর, আর ভেতরের আবরণটাকে বলে ভিসেরাল স্তর। আর মাঝখানে তরল পদার্থ আছে যাদের নাম হলো সেরাস ফ্লুইড। প্যারাইটাল স্তর, ভিসেরাল স্তর আর সেরাস ফ্লুইড সব কিছুকে একত্রে বলে প্লুরা। ফুসফুসের আবরণের নাম কি বলো? প্লুরা। প্লুরার 2টা স্তর, প্লুরার বাইরের স্তরের নাম কি? প্যারাইটাল স্তর, আর প্লুরার ভেতরের স্তরের নাম হলো ভিসেরাল স্তর। 2 লেয়ারের মাঝে যে তরল পদার্থ তার নাম হলো সেরাস ফ্লুইড। ঠিক আছে, ফুসফুস হলো। এবার চলে আসো, মনে রাখতে হবে ডান পাশের যে ফুসফুস আছে এটাকে তিনটা ভাগে ভাগ করা হয়। এই 3টাকে বলা হয় কিন্তু লোব। ডান পাশের ফুসফুসে লোব আছে 3টা, বাম পাশের ফুসফুসকে 2টা লোবে ভাগ করা হয়। লোব তাহলে 2টা। ঠিক আছে, আমাদের ডান পাশে একটা ফুসফুস, বাম পাশে একটা ফুসফুস। ডান ফুসফুসের লোব 3টা, আর বাম ফুসফুসের লোব হলো 2টা। এবং ডান ফুসফুসকে এভাবে 10টা ছোট ছোট ভাগে ভাগ করা হয়। এই ভাগগুলোকে বলা হয় সেগমেন্ট। ডান ফুসফুসের মধ্যে সেগমেন্টের সংখ্যা কত? 10টা।
বাম ফুসফুসের মধ্যে এরকম 8টা রয়েছে সেগমেন্ট, বাম ফুসফুসের মধ্যে সেগমেন্টের সংখ্যা হলো 8টা। ডান ফুসফুসকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র এরকম টুকরাতে বিভক্ত করা হয়, এদের নাম হলো লুবিউল, লুবিউলের সংখ্যা হলো অসংখ্য, বামের মধ্যেও অসংখ্য লুবিউল রয়েছে। এদেরকে আরো যদি তুমি ভাগ করো তাহলে পাওয়া যায় হলো অ্যালভিউলাই, অ্যালভিউলাই সংখ্যাও হচ্ছে অসংখ্য, ঠিক আছে, অ্যালভিউলাই সংখ্যাও হচ্ছে অসংখ্য। ফুসফুসের সবচেয়ে ক্ষুদ্রতম একক হচ্ছে অ্যালভিউলাই, খুবই ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র, ছোট ছোট কিছু থলি, এগুলোর নাম হলো অ্যালভিউলাই। আচ্ছা, এবার দেখো বাতাস আসলো, যে মূল নালীটা দিয়ে বাতাস আসে তাকে বলা হয় শ্বাসনালী বা ট্রাকিয়া। শ্বাসনালী এসে দুই ভাগে বিভক্ত হয়, দুইটা ফুসফুসে প্রবেশ করে, তাদেরকে বলে ব্রঙ্কাই অথবা এদেরকে বলে প্রাইমারি ব্রঙ্কাই। এই ভাগটা আর এই ভাগটা এদেরকে বলে প্রাইমারি ব্রঙ্কাই। আচ্ছা, তারপরে দেখো এই প্রাইমারি ব্রঙ্কাইটা আবার ভেঙে 3 ভাগে বিভক্ত হয়, 3টা লোবের মধ্যে প্রবেশ করলো, লোবের মধ্যে প্রবেশ করলে তখন তাদেরকে বলে লোবার ব্রঙ্কাই অথবা তাদেরকে বলে সেকেন্ডারি ব্রঙ্কাই। তারপরে আরো তারা শাখায় বিভক্ত হয়, সেগমেন্টে প্রবেশ করে, সেগমেন্টে প্রবেশ করলে তখন তাদের ভাগগুলোকে বলে সেগমেন্টাল ব্রঙ্কাই বা টারশিয়ারি ব্রঙ্কাই। ফুসফুসের আরো ক্ষুদ্রতম যে টুকরাগুলো তাদের নাম হলো লোবিউল, কিছু শ্বাসনালী লোবিউলে প্রবেশ করে, তাদেরকে বলা হয় ব্রঙ্কিউল। ফুসফুসের সবচেয়ে ক্ষুদ্রতম একক হলো অ্যালভিউলাই, অ্যালভিউলাই অনেক ছোট ছোট। অ্যালভিউলায় যদি কোনো নালী চলে আসে তখন তাদেরকে বলা হয় কিন্তু অ্যালভিউলার নালী। আচ্ছা, লোবিউলে যে নালীগুলো আসে তাদেরকে বলা হয় ব্রঙ্কিউল, আর অ্যালভিউলায় যে নালীগুলো চলে আসে তাদের নাম বলে অ্যালভিউলার নালী। এখন ব্রঙ্কিউল আবার দুই প্রকার, বুঝছো, একগুলোকে বলে প্রান্তীয় ব্রঙ্কিউল, তারও যে শাখাগুলো থাকে তাদেরকে বলে শ্বসন ব্রঙ্কিউল। শ্বসন ব্রঙ্কিউল এতটাই চিকন যে ওটা একটা অ্যালভিউলাসের মতো আচরণ করে, ওইটাকে আমরা শ্বসন অঞ্চলের নিচে রাখি। দেখো এই যে ব্রঙ্কিউল দুই প্রকার, প্রান্তীয় ব্রঙ্কিউল আর শ্বসন ব্রঙ্কিউল। প্রান্তীয় ব্রঙ্কিউল বাতাস পরিবহন করে, কিন্তু শ্বসন ব্রঙ্কিউল যেটা সেটা বাতাসকে পরিবহন করে না, বরং বাতাসকে আদান প্রদান করে। মানে এই যে এই জিনিসটার নাম মনে করো হলো শ্বসন ব্রঙ্কিউল, এতই পাতলা যে অক্সিজেন ধরে রাখতে পারে না, অক্সিজেন ছেড়ে দেয়, এই জন্য তাকে কিন্তু শ্বসন ব্রঙ্কিউল বলা হয়। বুঝছো, শ্বসনের কাজ করে তারা। এই হচ্ছে ঘটনা মোটামুটি। আমরা এপাশ দিয়ে শ্বসন অঞ্চল পড়লাম আর এপাশ দিয়ে আমরা বায়ু পরিবহন অঞ্চল পড়লাম। বায়ু পরিবহন অঞ্চলের কাজ হলো বাতাসটাকে পরিবহন করা, শ্বসন অঞ্চলের কাজ হলো অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান করা। বুঝতে পারছো, আমি তোমাদের ছবি এঁকে দেখাই কেন। ধরা যাক এটা হলো একটা অ্যালভিউলার নালী আর এটা হলো অ্যালভিউলাস। অ্যালভিউলার নালী আর অ্যালভিউলাস কি করবে জানো? বাইরের দিকে অক্সিজেন ছেড়ে দিবে, ভেতর থেকে বাইরে থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবে, অক্সিজেন দিয়ে দিবে, কার্বন ডাই অক্সাইড নিবে। বুঝতে পারছো, অ্যালভিউলাসে যেমন অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান করছে, তারপরে এই অ্যালভিউলার নালী যে সেও অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান করছে, শ্বসন ব্রঙ্কিউল যে সেও অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান করবে। কিন্তু প্রান্তীয় ব্রঙ্কিউল এগুলো আদান প্রদান করবে না, শুধু পরিবহন করবে। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা আমাদের বায়ু পরিবহন অঞ্চল এবং শ্বসন অঞ্চলের কাহিনী। আমাদের প্রথমে শ্বাসনালী বা ট্রাকিয়া নিয়ে একটু কথাবার্তা বলা আছে। শ্বাসনালী বা ট্রাকিয়া, আমাদের ট্রাকিয়াতে 10 থেকে 12 সেন্টিমিটার লম্বা, এ তথ্য লাগবে না, 15 থেকে 20টি সি আকৃতির তরুণাস্থি রয়েছে, তরুণাস্থি রয়েছে। বুঝতে পারছো, আমাদের এই যে শ্বাসনালীতে কুরমুরে হাড় আছে, এই কুরমুরে হাড়ের সংখ্যা কতগুলা বলো তো? 15 থেকে 20টি। এগুলোর আকৃতি কিন্তু সি অক্ষরের মতো, বুঝছো, এরা পুরাপুরি গোল না, বরং দেখতে কেমন, এরা সি অক্ষরের মতো। আমাদের কুরমুরে হাড়গুলো গলায় যেগুলো থাকে সেগুলো এরকম সি অক্ষরের মতো। দেখো, তরুণাস্থি থাকার কারণে আমাদের ট্রাকিয়াটা কখনো চুপসে যায় না, তরুণাস্থি থাকার কারণে আমাদের ট্রাকিয়াটা কখনো চুপসে যায় না। এর মানে হচ্ছে এখানে কুরমুরে হাড় থাকার কারণে আমাদের শ্বাসনালীটা কখনো চুপসে যায় না, সবসময় ফুলে উঠে থাকে। এই জিনিসটা এখানে বলা হচ্ছে। শ্বাসনালী দুই ভাগে বিভক্ত হলে সেটাকে বলা হয় ব্রঙ্কাই, শ্বাসনালী যখন শাখায় বিভক্ত হয় এদেরকে বলা হয় ব্রঙ্কাই। আচ্ছা, আর তেমন কিছু লাগবে না। ব্রঙ্কিউল দু ধরনের, প্রান্তীয় এবং শ্বসন ব্রঙ্কিউল। ব্রঙ্কাসে তরুণাস্থি থাকলেও ব্রঙ্কিউলে কোনো তরুণাস্থি নাই, কুরমুরে হাড় নাই, এটা একটা দরকারি তথ্য। ফুসফুসের ব্যাপারে বলা হচ্ছে, এগুলো খুব ইম্পর্টেন্ট, বুঝছো। ফুসফুসটা হচ্ছে গোলাপি রঙের স্পঞ্জের মতো নরম অঙ্গ। এটা কেন পড়বো? উদ্দীপকের হিন্টস বোঝার জন্য। উদ্দীপক অনেক সময় বলবে যে মানুষের বুকের মধ্যে এক ধরনের বাতাস ধারণকারী গোলাপি রঙের স্পঞ্জের মতো অঙ্গ রয়েছে, সেটা হ্যান অনেক কিছু জিজ্ঞেস করতে পারে। ওজনগুলো তোমরা একটু পরে রাখতে পারো, অ্যাকচুয়ালি পরীক্ষা এগুলো আসে, লোভগুলো আসে। ঠিক আছে, বাম ফুসফুসের মধ্যে 2টা লোব এবং ডান ফুসফুস আকারে কিছুটা বড়, তার মধ্যে রয়েছে 3টা লোব। ফুসফুসের আবরণটাকে বলা হয় দ্বিস্তরী প্লিউরা নামক আবরণ। এর বাইরের স্তরটাকে বলা হয় ভেতরের স্তরটাকে বলা হয় ভিসেরাল স্তর এবং বাইরের স্তরটাকে বলা হয় প্যারাইটাল স্তর। দুই স্তরের মাঝে রয়েছে প্লিউরা রস, এটাকে সেরাস ফ্লুইডা বলা হয়, বুঝছো, কোথাও কোথাও। আচ্ছা, এগুলা তেমন কিছু পাচ্ছি না আমরা পড়ার মতো, এগুলো হ্যান অনেক কিছু লেখা আছে। তাহলে দেখো, ফুসফুসের সবগুলো শ্বাসনালীকে যদি তুমি উল্টা করে দেখো তাহলে অনেকটা গাছের মতো দেখায়। এই জিনিসটাকে বলে শ্বসন বৃক্ষ। কখতে আসে শ্বসন বৃক্ষ কাকে বলে, তোমরা আশা করি পারবে। কিছু কি তোমরা থিওরি বুঝলে? তোমাদেরকে একে দেখালে তাহলে থিওরিটা ভালো বুঝতে পারবে। দেখো,
ধরা যাক এটা হলো ট্রাকিয়া, ট্রাকিয়া দুটা শাখায় বিভক্ত হলো, মানে দুটা ব্রঙ্কায় আরো অনেকগুলো শাখায় বিভক্ত হলো, যাদেরকে আমরা বলবো হচ্ছে ব্রঙ্কিউল। তারা আবার অনেক শাখা প্রশাখা এরকম বিভক্ত হতে থাকলো। এই সমস্ত শ্বাসনালীগুলোকে যদি আমরা এরকম উল্টা করে দেখি, এরকম করে উল্টায় নিই, তখন দেখা যায় অনেকটা গাছের মতো শেপ তৈরি হবে, তাই না? শ্বাসনালীকে উল্টা করে দেখলে এরকম গাছের মতো দেখায় না? এই জিনিসগুলোকে বলা হয় শ্বসন বৃক্ষ। ঠিক আছে, শ্বাসনালীকে উল্টা করে দেখলে গাছের মতো দেখায়, এটাকে বলা হয় শ্বসন বৃক্ষ। আমরা মনে রাখবো। ওকে, এখানে একটু মনে রাখবে, অ্যালভিওলাইকেই কিন্তু বলা হয় শ্বসনের একক। ফুসফুসের কাজগুলো, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের আদান প্রদান করে। এটা একটু পড়ে নিবে। ফুসফুস মানুষের শ্বসনের প্রধান অঙ্গ, এটা একটু তোমরা মনে রেখো। ফুসফুস কিন্তু দেখো দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে। দেহের ভেতরকার তাপ কিন্তু এই যে আমরা যখন ফুসফুসের মাধ্যমে বাতাস ত্যাগ করি তখন কিন্তু বেরিয়ে আসে। তারপরে দেখো দেহের একটা বড় সংখ্যক পানি কিন্তু ফুসফুসের মাধ্যমে বেরিয়ে যেতে পারে। বুঝতে পারছো? শব্দ তৈরি হয় ফুসফুসের বাতাসের কারণে। তারপরে দেখো ফুসফুসের মধ্যে অ্যালভিওলার ম্যাক্রোফেজ থাকে, যে কিন্তু জীবাণু ধ্বংস করতে পারে। এই যে এখানে অনেকগুলো হরমোনের নাম দেওয়া আছে, এনজাইমের নাম দেওয়া আছে, লাগবে না, থাক। এটা একটু পড়তে হবে। বাতাসের চলাচলের গতিপথ খুবই গুরুত্বপূর্ণ এটা। এখান থেকে কিন্তু এমসিকিউ আসে যে বাতাস কোথায় কোথায় যায়। এবারে অ্যালভিওলার সম্পর্কে জানতে হবে, তোমরা আগে থেকে জানো। কিডনির একককে বলা হয় নেফ্রন, ব্রেনের একককে বলা হয় নিউরন, ঠিক তেমনি ফুসফুসের একককে বলা হয় অ্যালভিওলাস। অ্যালভিওলাস এক বচন, বহু বচনে অ্যালভিওলাই। যাই হোক, ফুসফুসের গঠন এবং কাজের একককে বলা হয় অ্যালভিওলাস। ঠিক আছে, এখানে কিন্তু হচ্ছে গ্যাসের বিনিময় হয়, বিভিন্ন গ্যাসের বিনিময় হয়, অ্যালভিওলাসে গ্যাসের বিনিময় হয়। একটা শিশুর অ্যালভিওলাসের সংখ্যা প্রায় 20 মিলিয়ন, মানে 2 কোটি। তারপরে 8 বছর বয়সে, এটা লাগবে না। একটা প্রাপ্তবয়স্ক মানুষেরটা পড়তে পারো, 480 মিলিয়ন থেকে শুরু করে পুরনো বইয়ে কিন্তু এই যে দেখো 790 মিলিয়ন বা 700 মিলিয়ন পর্যন্ত পুরনো বই লেখা ছিল, এটা একটু পড়ে রাখতে পারো। অ্যালভিওলাসটা দেখো অনেক পাতলা, অ্যালভিওলাসের প্রাচীর খুবই পাতলা। এই থলিগুলোর নামে তো অ্যালভিওলাস, এদের প্রাচীরটা খুবই পাতলা। ঠিক আছে, এগুলো একটু পড়ে নিবে। এর ব্যাসটা এতখানি, এর প্রাচীরটা কতখানি পাতলা, এটা একটু পড়ে নিবে। আচ্ছা, অ্যালভিওলাসের মধ্যে দেখো ফ্যাগোসাইটিক অ্যালভিওলার ম্যাক্রোফেজ ধারণ করে সে। অ্যালভিওলাসের মধ্যে অ্যালভিওলার ম্যাক্রোফেজ থাকে। অ্যালভিওলাসের গায়ে কিন্তু হচ্ছে কোলাজেন নামক এক ধরনের তন্তু থাকে, এই জন্য অ্যালভিওলাস সবসময় সংকোচন প্রসারণ করতে পারে। আচ্ছা, অ্যালভিওলাসের গঠন সম্পর্কে এখানে আরো বেশ কিছু কথাবার্তা লেখা আছে, আপাতত পড়লে হয়তো বুঝবে না। দেখো এখানে একটা অ্যালভিওলাস ছবি আছে, এই ছবিটা আঁকা আমাদেরকে শিখতে হবে। আমি ছবি আঁকাবো আর সাথে এই বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে বুঝাই দেবো, আর যা যা লেখা আছে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। মানে তুমি যদি অ্যালভিওলাসটা ভালো করে পড়ো, এই অধ্যায়ের তুমি 50% এমসিকিউ কমন পাবে। কতগুলো যে স্টার দিব, যতগুলো স্টার দিতে ইচ্ছে করছে দিয়ে দিচ্ছে, এটা এত ইম্পর্টেন্ট। অ্যালভিওলাস ভালো করে পড়লে এখান থেকে তুমি অনেক এমসিকিউ কমন পাবে। ঠিক আছে, চলো একটা অ্যালভিওলাসের ছবি এঁকে তোমাদেরকে দেখায়। আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যালভিওলাসের ছবি। অ্যালভিওলাস তো গোল একটা থলি, যদি অ্যালভিওলাস একলা একলা থাকে না, অনেকেই মিলে গুচ্ছ করে থাকে। তবে একটা অ্যালভিওলাসের ছবি আঁকলে কেমন দেখাবে অ্যালভিওলাস? দেখো, অ্যালভিওলাস এরকম দেখাবে, গোল। অ্যালভিওলাস এরকম গোল দেখতে। ঠিক আছে, এই গোল জিনিসটাই হচ্ছে অ্যালভিওলাস। অ্যালভিওলাসের যে প্রাচীরটা খুবই পাতলা, সেখানে স্কোয়ামাস এপিথেলিয়াল সেল বলে এক ধরনের আবরণী কোষ আছে। আমি দিয়ে দিই, এই যে দেখো অ্যালভিওলাসের আবরণী কোষ। এই আবরণী কোষগুলোকে বলা হয় স্কোয়ামাস আবরণী কোষ। ঠিক আছে, স্কোয়ামাস আবরণী কোষ। কিন্তু মাঝে মধ্যে একটু অন্য টাইপের কোষ আছে, দেখো এই যে, এটাকে কিন্তু আমরা স্কোয়ামাস আবরণী কোষ বলবো না, এটাকে বলবো আমরা টাইপ 2 কোষ বা সেপ্টাল কোষ। ঠিক আছে, আবার কিছু স্কোয়ামাস আবরণী কোষ দিয়ে দিলাম। ঠিক আছে, আবার একটা সেপ্টাল কোষ দিয়ে দিই। তারপরে আবার দেখো স্কোয়ামাস আবরণী কোষ। তাহলে দেখো অ্যালভিওলাসের আবরণে দুরকম কোষ আছে। একগুলো কোষকে বলা হচ্ছে টাইপ 1 কোষ, আমি লিখে দিই। এই কোষগুলোকে আমরা বলবো হলো টাইপ 1 কোষ। টাইপ 1, এদের নাম হলো স্কোয়ামাস। স্কোয়ামাস আবরণী কোষ, বাংলায় বললে আইসাকার, আইসের মতো, মাছের আইসের মতো, বুঝছো, আইসাকার আবরণী কোষ। ঠিক আছে,
স্কোয়ামাস আবরণী কোষ বা আইসাকার আবরণী কোষ, আর এই যে এই জিনিসটা, এটাকে বলা হয় টাইপ 2 কোষ। টাইপ 2 কোষ, এদেরকে বলা হয় সেপ্টাল কোষ। সেপ্টাল 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 কোষ, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট এটার ব্যাপারে একটা তথ্য, সেটা হচ্ছে এই সারফেক্ট্যান্ট ক্ষরণ করে। সারফেক্ট্যান্ট ক্ষরণ করে। তাহলে কোন কোষ থেকে সারফেক্ট্যান্ট ক্ষরণ হয় বলো? টাইপ 2 কোষ বা সেপ্টাল কোষ থেকে সারফেক্ট্যান্ট ক্ষরণ হয়। সারফেক্ট্যান্ট নিয়ে অনেক কিছু জানতে হবে, আমি একটু পরে সারফেক্ট্যান্টে ফিরে আসবো। আচ্ছা, সারফেক্ট্যান্ট টপিক আমি একটু পরে ফিরে আসবো, আপাতত জাস্ট মনে রাখবে। আর এই আবরণী কোষ যেটা স্কোয়ামাস আবরণী কোষ, সে কিন্তু অক্সিজেন কার্বন ডাই অক্সাইড বিনিময় করে বা আদান প্রদান করে। ঠিক আছে, আমি একটু সারফেক্ট্যান্টে একটু পরে ফিরে আসছি, আমি আপাতত ছবিটা কমপ্লিট করে নিই। দেখো, অ্যালভিওলাসের মধ্যে এরকম ভাঁজ ভাঁজ হওয়া ম্যাক্রোফেজ থাকে, এর কাজ হলো জীবাণু ধ্বংস করা। এই জিনিসের নাম হলো অ্যালভিওলার ম্যাক্রোফেজ। অ্যালভিওলার ম্যাক্রোফেজ, অ্যালভিওলার ম্যাক্রোফেজ কি করে? জীবাণু ধ্বংস করে। ঠিক আছে, অ্যালভিওলার ম্যাক্রোফেজ হচ্ছে জীবাণু ধ্বংস করে। এখন অ্যালভিওলাসের চারপাশে বুঝছো অনেক কৈশিক জালিকা বা রক্তনালী থাকে, তাদের ব্যাপারটা আমাদের এবার একটু দিতে হবে। দেখো, অ্যালভিওলাসের চারপাশে এই রক্তনালীগুলো তোমাদেরকে এবার একটু দিতে হবে। রক্তনালী না, এগুলো অ্যাকচুয়ালি কৈশিক জালিকা। এই তো অ্যালভিওলাসের চারপাশে আমরা হলো কৈশিক জালিকাগুলো দিয়ে দিলাম, হয়ে গেল। অ্যালভিওলাসের চারপাশে দেখো আমি কৈশিক জালিকাগুলো দিয়ে দিলাম। এই জিনিসগুলোর নাম কি বলো? এদের নাম হলো কৈশিক জালিকা। কৈশিক জালিকা। দেখা যায় অ্যালভিওলাসের গায়ের যে আবরণ থাকে সেখানে কোলাজেন এবং ইলাস্টিন নামক এক ধরনের তন্তু থাকে। কোলাজেন প্লাস ইলাস্টিন নামক তন্তু থাকে। আরেকটা জিনিস মনে রাখবে, চারপাশে এইগুলাতে অনেক রক্তকণিকা থাকে। এই জিনিসগুলো হলো রক্তকণিকা। ঠিক আছে, এটাই, এই ছবিটাই তোমাকে আঁকতে হবে। কত সহজ একটা ছবি, প্রত্যেকেই পারবে। তোমাদের বলেছিলাম সারফেক্ট্যান্টের প্রসঙ্গে একটু কথাবার্তা বলবো। ফিরে আসি এবার সারফেক্ট্যান্টের প্রসঙ্গে। প্রথম তথ্য হচ্ছে এটা ডিটারজেন্ট জাতীয় পদার্থ। এটা হলো ডিটারজেন্ট জাতীয় পদার্থ। দ্বিতীয় কাজ হচ্ছে এ হলো পৃষ্ঠটান হ্রাস করে। অ্যালভিওলাসের পৃষ্ঠটান হ্রাস করে। অ্যালভিওলাসকে সে চুপসে যাওয়া প্রতিরোধ করে। চুপসে যাওয়া প্রতিরোধ করে। পৃষ্ঠটান হ্রাস আর চুপসে যাওয়া প্রতিরোধ, এই দুটো বুঝো। অ্যালভিওলাসের এই সেপ্টাল কোষ থেকে মনে করে সারফেক্ট্যান্ট নামক একটা কেমিক্যাল ক্ষরণ হলো। এই কেমিক্যালটা পুরো অ্যালভিওলাস জুড়ে এভাবে ছড়িয়ে গেল। এরা কি করবে? অ্যালভিওলাসটাকে বাইরের দিকে ঠেলবে। অ্যালভিওলাসটাকে ভেতরের দিকে আসতে দিবে না, বাইরের দিকে ঠেলবে। অ্যালভিওলাসটা একটা ফাঁকা চেম্বার, হিসেব মতো কি হওয়া উচিত? অ্যালভিওলাসটা এইভাবে আস্তে আস্তে শুরু হয় ছোট হয়ে যাওয়া উচিত। অ্যালভিওলাসের পৃষ্ঠ বা প্রাচীরটা আস্তে আস্তে টান লেগে লেগে ভেতরের দিকে ঢুকে যাওয়া উচিত, তাই না? ফাঁকা জায়গাতে এরকম করে ছোট হয়ে যাবে। এটা যেন না হয়, এই জিনিসটাই নিশ্চিত করা হলো সারফেক্ট্যান্ট। সারফেক্ট্যান্ট এভাবে ঠেলে ঠেলে অ্যালভিওলাসটাকে ফুলে উঠতে সাহায্য করে, চুপসে যাওয়াটাকে প্রতিরোধ করে। মানে অ্যালভিওলাস যেন এরকম চুপসে না যায়, এই জিনিসটা নিশ্চিত করে হচ্ছে সারফেক্ট্যান্ট। কোন ধরনের পদার্থ? ডিটারজেন্ট জাতীয় পদার্থ। খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য এবার মনে রাখবে, সেটা হচ্ছে ভ্রূণের বয়স যখন হয়, মানুষের পেটের ভ্রূণের বয়স যখন 23 সপ্তাহ, তখন সারফেক্ট্যান্টের ক্ষরণটা শুরু হয়। ভ্রূণের 23 সপ্তাহ বয়সে সারফেক্ট্যান্ট ক্ষরণ শুরু হয়। তার আগে কিন্তু সারফেক্ট্যান্টের ক্ষরণ থাকে না। এই জন্য 23 সপ্তাহের পর থেকে কিন্তু বাচ্চার ফুসফুসটা ফুলে ওঠে এবং সে শ্বাস প্রশ্বাস শুরু করে। তখন থেকে কিন্তু একটা বাচ্চাকে স্বাধীন মানুষ হিসেবে চিন্তা করা হয়। এই হলো অ্যালভিওলাসের ছবি। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। আচ্ছা, তাহলে দেখো তো দুরকম কোষ রয়েছে, টাইপ 1 এবং টাইপ 2 কোষ। টাইপ 2 কোষগুলো হচ্ছে সারফেক্ট্যান্ট ক্ষরণ করে। এটা একটা ডিটারজেন্ট জাতীয় পদার্থ। এটা একটা হচ্ছে ফসফোলিপিডের মতো পদার্থ। এর কাজ হচ্ছে অ্যালভিওলাসের পৃষ্ঠটান হ্রাস করা। আমি তোমাদের আগেও বলেছি এটা।
অ্যালভিওলাসকে চুপসে যাওয়ার হাত থেকে প্রতিরোধ করা। ভ্রূণের 23 সপ্তাহ বয়সে সর্বপ্রথম সারফেক্টেন্টের ক্ষরণ শুরু হয়, তাই না? শ্বসনের পেশি, এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব, আপাতত থাক, এগুলো নিয়ে কিছু পড়া লাগবে না। শ্বসনতন্ত্রের কাজ একটু রিডিং দিয়ে রাখতে পারো, এত ইম্পর্টেন্ট কিছু না, এগুলা এত ইম্পর্টেন্ট কিছু না, একটু রিডিং দিয়ে রাখতে পারো, এটা একটু পড়ে রাখবে। পানির সাম্যতা রক্ষা, আমরা শ্বাস প্রশ্বাস যখন করি না, আমরা শ্বাস ত্যাগ করি যখন, তখন আমাদের এই বাতাসের সাথে অল্প একটু করে পানি বেরিয়ে আসে, এবং সারাদিন যতটুকু পানি বেরিয়ে আসে এই সংখ্যাটা কিন্তু কম না। সারাদিনে আমরা এভাবে প্রায় 400 থেকে 600 ml পানি বের করে দিই। আচ্ছা, এবার দেখো বহিঃশ্বসন এবং অন্তঃশ্বসন নিয়ে একটু কথাবার্তা বলা আছে। বহিঃশ্বসন আর অন্তঃশ্বসন ব্যাপারটা কি আমি তোমাদেরকে একটু বুঝাই দিই, ঠিক আছে? বহিঃশ্বসন আর অন্তঃশ্বসনের ব্যাপারটা তোমাদেরকে আমি একটু ছোট্ট করে বুঝাই দিই। একটা নতুন পেজ নেই, একটু দেখো তোমরা। আমাদের শরীরের প্রত্যেকটা কোষের মধ্যে, বুঝছো, এই বিক্রিয়াটা হয়। আমাদের শরীরের কোষের মধ্যে দেখো C6H12O6 মানে হলো খাদ্যবস্তু আর কি অক্সিজেন বিক্রিয়া হয়। বিক্রিয়া করে সেখান থেকে তৈরি করে হচ্ছে, এখান থেকে তৈরি হয় হচ্ছে কার্বন ডাই অক্সাইড, তারপর তৈরি হয় পানি, আর তৈরি হয় হচ্ছে শক্তি। শরীরের প্রত্যেকটা কোষে এই বিক্রিয়াটা হয়, বুঝছো? এই বিক্রিয়াটাকে বলা হয় কিন্তু অন্তঃশ্বসন। এই বিক্রিয়াটাকে বলা হয় কিন্তু অন্তঃশ্বসন। এখন এই বিক্রিয়া করতে গেলে তোমাদের কি করতে হলো বলো? অক্সিজেন বাইরে থেকে গ্রহণ করতে হলো, আর কার্বন ডাই অক্সাইড বাইরে তোমার ত্যাগ করতে হলো, তাই না? এই বিক্রিয়াতে অক্সিজেন প্রয়োজন হয় আর কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, ত্যাগ করতে হয়। অক্সিজেন গ্রহণ আর কার্বন ডাই অক্সাইড ত্যাগকে বলা হয় কিন্তু বহিঃশ্বসন, ঠিক আছে? অক্সিজেন গ্রহণ আর কার্বন ডাই অক্সাইড ত্যাগকে বলা হয় বহিঃশ্বসন, আর অক্সিজেন ব্যবহার করে খাদ্য ভেঙে কার্বন ডাই অক্সাইড পানি শক্তি তৈরি করাকে বলা হয় অন্তঃশ্বসন। এই কনসেপ্টটা আশা করি তোমরা বুঝছো। তাহলে দেখো ওগুলো এখানে লেখা আছে। এখন প্রশ্বাস আর নিঃশ্বাস সম্পর্কে আমি একটু ধারণা দিই, প্রশ্বাস আর নিঃশ্বাস সম্পর্কে একটু ধারণা দিই, একটু বোঝো তোমরা। বাতাস ভেতরে গ্রহণ করে নিলে এটাকে বলে প্রশ্বাস। প্রো মানে প্রবেশ করানো, শ্বাস মানে বাতাস। বাতাস ভেতরে প্রবেশ করানোকে বলে প্রশ্বাস, আর বাতাস বাইরে ত্যাগ করাটাকে বলা হয় কি? নিঃশ্বাস। নি মানে হলো নিঃসরণ বা নির্গমন, শ্বাস মানে বাতাস, বাতাস ত্যাগ করাকে বলা হয় নিঃশ্বাস, বাতাস গ্রহণ করাকে বলা হয় কিন্তু প্রশ্বাস। মনে রাখবো, প্রশ্বাস এর মাধ্যমে আমরা অক্সিজেন গ্রহণ করতে পারি, আর নিঃশ্বাসের মাধ্যমে আমরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতে পারি, ঠিক আছে? এখানে বহিঃশ্বসন অন্তঃশ্বসন সবই দেখানো আছে। আচ্ছা, এখন এখানে দেখো নিঃশ্বাস প্রশ্বাসের যে কার্যক্রম, এটার কন্ট্রোল সম্পর্কে এখানে একটা বিস্তারিত আলোচনা দেওয়া আছে। এখান থেকে আবার বুঝছো এমসিকিউ আসে। তো কাজেই এই জিনিসটা আমি তোমাদেরকে একটু ভালো করে এখানে পড়াবো, একটা ফাঁকা পেজে নিয়ে এই জায়গাতে তোমাদেরকে ভালো করে নিঃশ্বাস প্রশ্বাসের যে ঘটনাটা আছে সেটা পড়াবো। নিঃশ্বাস প্রশ্বাস এই জিনিসটা আমাদের কন্ট্রোল হয় বুকের দুরকম মাসলের মাধ্যমে, যাদেরকে আমাদের শ্বসন পেশি বলা যেতে পারে। আমাদের দুই রকম মাসল সম্পর্কে ধারণা থাকতে হবে। ধরে নাও এটা হচ্ছে তোমার শরীর, এটা হচ্ছে তোমার বডি। তোমার বুকের বুকের এবং পেটের মাঝে একটা মাসল আছে, এই যে এরকম। দেখো তো এই মাসলটা কোথায় অবস্থান করছে? এই মাসলটা কিন্তু বুক এবং পেটের মাঝে অবস্থান করছে। উপরে আছে বুক, নিচে আছে পেট, বুক পেটের মাঝে মাসলটা অবস্থান করছে। এই মাসলটাকে আমরা বলবো হলো ডায়াফ্রাম। এই মাসলের নাম হচ্ছে ডায়াফ্রাম, ঠিক আছে? এদিকে দেখো, আমাদের বুকে অনেক হাড় আছে, বুকের মাঝখান দিয়ে এরকম একটা হাড় আছে, এই হাড়টাকে বলে স্টারনাম। এরকম অনেক হাড় আছে। এই হাড়গুলোকে বলা হয় রিবস বা পরশুকা, তাই না? আমাদের অনেক হাড় আছে বুকে। আচ্ছা, বুকের যে হাড়গুলো আছে এদেরকে বলা হয় রিবস বা পরশুকা বা কোস্টা, ঠিক আছে? বুকের হাড়ের মাঝে মাঝে কিছু মাসল আছে, এই যে এই মাসলগুলো দেখো, বুকের হাড়ের ফাঁকে ফাঁকে এই মাসলগুলো আছে। এই মাসলগুলোকে বলা হয় ইন্টারকোস্টাল পেশি। ইন্টারকোস্টাল পেশি। ডায়াফ্রামের একটা বাংলা আছে, এটা একটু লিখে দিই, মধ্যচ্ছদাও বলা হয়। এই শব্দটা খুবই পরিচিত, তো মধ্যচ্ছদা। যাই হোক, তোমরা বুঝতে পারছো বুকে দুরকম মাসল, ইন্টারকোস্টাল পেশি আর ডায়াফ্রাম। এরাই কিন্তু আমাদের মেইনলি নিঃশ্বাস প্রশ্বাসে ভূমিকা রাখে। কিভাবে এরা নিঃশ্বাস প্রশ্বাসে ভূমিকা রাখে সেটা আমি একটু বলি। যেমন ডায়াফ্রাম থেকে যদি আমি বলা শুরু করি, ডায়াফ্রাম কিভাবে আমাদের নিঃশ্বাস প্রশ্বাসে ভূমিকা রাখে সেটা একটু বোঝো। ডায়াফ্রামের ব্যাপারটা একটু বোঝো। ডায়াফ্রামগুলো দেখো এখন খুব বড় প্রসারিত হয়, ধনুকের মতো বেঁকে আছে। ডায়াফ্রামটা যদি সংকুচিত হয় তখন ডায়াফ্রাম এই বরাবর চলে আসে, অত উপরে আর থাকে না। ডায়াফ্রাম সংকুচিত হলে ডায়াফ্রাম কিন্তু নিচে নেমে আসে, বুঝছো? ডায়াফ্রাম সংকুচিত হলে ডায়াফ্রাম নিচে নেমে আসে। এতে করে সুবিধা কার হয়? সুবিধা হয় এই জায়গাতে থাকা ফুসফুসের।
সুবিধা হয় এই জায়গাতে থাকা ফুসফুসের। ডায়াফ্রাম যদি নিচে নেমে আসে তখন ফুসফুসের মধ্যে কিন্তু অনেক স্পেস হয়ে যায়, ফুসফুস তখন কিন্তু রিল্যাক্স হতে পারে। ডায়াফ্রাম সংকুচিত হয় নিচে নেমে আসলে বুকের মধ্যে জায়গা বাড়ে, তখন ফুসফুসের মধ্যে কিন্তু বাতাস ঢোকার একটা সুযোগ তৈরি হয়। ডায়াফ্রাম কি হয়? সংকুচিত হয়। ডায়াফ্রাম সংকুচিত হলে কি হয়? সে নিচে নেমে আসে, নিচে আসে। সে যদি নিচে চলে আসে তাহলে কি হয়? ফুসফুসে আয়তন বাড়ে, ফুসফুসের আয়তন বাড়ে। ফুসফুসের আয়তন বাড়লে ফুসফুসের ভেতরকার যে গ্যাস আছে সে গ্যাসের চাপ কিন্তু কমে। আয়তন বাড়লে তো গ্যাসের চাপ কমবে, তাই না? গ্যাসের চাপ কমে। গ্যাসের চাপ যদি কমে তাহলে বাইরে থেকে বাতাস ফুসফুসের মধ্যে প্রবেশ করবে, বাতাস প্রবেশ করবে। আর বাতাস প্রবেশ করলে সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে প্রশ্বাস। আবার বোঝো, ডায়াফ্রামটা সংকুচিত হয়, এখান থেকে নিচে নেমে আসলো, বুকের মধ্যে জায়গা বাড়লো, ফুসফুসের মধ্যে জায়গা বাড়লো। ফুসফুসের মধ্যে তখন গ্যাসের চাপটা কম হবে, বাইরে থেকে বাতাসটা এমনি ফুসফুসের মধ্যে ঢুকবে, তখন প্রশ্বাস হবে। সহজ ব্যাপার। তাহলে নিঃশ্বাস কেমন হবে? উল্টা করে তুমি লিখলেই হবে। ডায়াফ্রাম যদি প্রসারিত হয় তাহলে উপরে উঠে যাবে, ফুসফুসে চাপ পড়ে ফুসফুস থেকে বাতাস বাইরে বেরিয়ে যাবে। এই হচ্ছে ঘটনা। তাহলে ডায়াফ্রামের কাহিনীটা আমরা বুঝলাম। এবার ইন্টারকোস্টাল মাসলের কাহিনীটা বলি, যে এই মাসলগুলোর নাম ইন্টারকোস্টাল পেশি। এরা কি কাজ করে দেখো। দেখো আমি শুধু প্রশ্বাসটা বোঝাই দিলাম ডায়াফ্রামের মাধ্যমে, তোমরা নিঃশ্বাসটা নিজে নিজে বানায় লিখতে পারবে। ইন্টারকোস্টাল পেশির কাজটা একটু বোঝো। এ কি কাজ করছে? ইন্টারকোস্টাল মাসলগুলো যদি সংকুচিত হয়, ইন্টারকোস্টাল মাসলগুলো যদি সংকুচিত হয়, বুকের কাঠির ফাঁকে ফাঁকে মাসলগুলো যদি সংকুচিত হয়, পুরো বুকটা উপরে উঠে আসে। এটাকে বলে পরশুকার শ্যাফট। বুকের এই জায়গাগুলোতে রয়েছে পরশুকার শ্যাফট। পরশুকার শ্যাফট উপরে উঠে আসে, পরশুকার শ্যাফট উপরে আসে, বুকটা উপরের দিকে ওঠে। আমরা শুয়ে থাকলে এটা ভালো টের পাই। বুক যদি উপরের দিকে উঠে আসে তাহলে বাকি ঘটনাগুলো সেম হবে। বুক যদি উপরের দিকে উঠে আসে তাহলে পরের ঘটনাগুলো সেম হবে। বুক উপরে উঠে আসলে ফুসফুসের আয়তন বাড়বে, ফুসফুসের আয়তন বাড়বে, তার মানে ভেতরে যে গ্যাসের চাপ আছে সেটা কমে যাবে, ভেতরে বাতাস প্রবেশ করবে এবং প্রশ্বাস হবে। ঘটনা সিমিলার, বুঝতে পারছো? তাহলে ডায়াফ্রাম সংকুচিত হলে সে নিচে নেমে যায়, বুকের মধ্যে জায়গা বাড়ে, ভেতরে বাতাস ঢুকতে পারে। ইন্টারকোস্টাল মাসলগুলি সংকুচিত হলে বুকটা উপরের দিকে ওঠে, বুকের মধ্যে জায়গা বাড়ে, তখন বুকের মধ্যে বাতাস ঢুকতে পারে। এভাবেই প্রশ্বাস হয়। তাহলে নিঃশ্বাস কেমন হবে তোমরা বুঝতে পারছো। ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল মাসল যদি প্রসারিত হয় তাহলে নিঃশ্বাস হবে আমাদের, এটা সংকুচিত হলে আমাদের প্রশ্বাস হবে। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। এখন নিঃশ্বাস প্রশ্বাস আমাদের ব্রেন থেকে কন্ট্রোল হয়। ব্রেন থেকে কিভাবে কন্ট্রোল হয়, কোন নার্ভের মাধ্যমে কন্ট্রোল হয়, সেগুলো থেকে আবার পরীক্ষায় প্রশ্ন আছে, সেগুলো আমাদের একটু বুঝতে হবে। আমি একটু তোমাদেরকে ভালো করে বুঝাই দিই। দেখো ব্রেন থেকে কিভাবে আমাদের নিঃশ্বাস প্রশ্বাসটা আবার কন্ট্রোল করা হয়। আমি ব্রেনটা আগে এঁকে দেখাই। ধরা যাক এটা হলো আমাদের ব্রেনের সেরেব্রাম। নিঃশ্বাস প্রশ্বাসের তেমন একটা ভূমিকা নাই। গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ব্রেনের এই জায়গাগুলা, এরা নিঃশ্বাস প্রশ্বাসে খুবই ভালো ভূমিকা রাখে। এই জিনিসটার নাম পন্স। লম্বা একটা অংশ আছে যার নাম হলো মেডুলা। এই পন্স আর এই জিনিসটার নাম হলো মেডুলা। এরা আমাদের নিঃশ্বাস প্রশ্বাসে খুবই ভালো ভূমিকা রাখে। পন্সে দুটো অংশ থাকে, একটাকে বলা হয় নিউমোট্যাক্সিক, নিউমোট্যাক্সিক, আরেকটা অংশকে বলা হয় অ্যানিউইস্টিক। আর মেডুলার অংশগুলোর নাম হলো নিঃশ্বাস কেন্দ্র। এভাবেও কিন্তু এমসিকিউ আসে পরীক্ষায়। নিঃশ্বাস কেন্দ্র এবং প্রশ্বাস কেন্দ্র কোথায় আছে? মেডুলাতে। প্রশ্বাস কেন্দ্র, ঠিক আছে। পন্সের নিউমোট্যাক্সিক এবং অ্যানিউইস্টিক কেন্দ্র আর মেডুলার নিঃশ্বাস কেন্দ্র এবং প্রশ্বাস কেন্দ্র, এরাই কিন্তু মেইনলি আমাদের নিঃশ্বাস প্রশ্বাসকে কন্ট্রোল করে। কিভাবে কন্ট্রোল হয় পুরো ব্যাপারটা সেটা একটু দেখো। ধরা যাক এখানে তোমার হার্ট আছে, হার্টের গায়ে কিছু সেন্সর আছে, তারা মাপতে পারে যে এই মুহূর্তে রক্তের মধ্যে অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কেমন। ধরা যাক তারা মাপলো অক্সিজেন কম, তারা মেপে দেখলো অক্সিজেন কম, অথবা তারা মেপে দেখলো কার্বন ডাই অক্সাইড বেশি। হার্ট এগুলো মাপতে পারে, বুঝছো? অক্সিজেন কম, অক্সিজেন কম হলে কি হবে? অক্সিজেন গ্রহণ করতে হবে। অক্সিজেন গ্রহণ মানে কি বলতো? বাতাস গ্রহণ মানে হলো প্রশ্বাস করতে হবে। যাই হোক, এই অক্সিজেন কমের তথ্যটা এদিক দিয়ে ব্রেনে চলে যায়,
যেই নার্ভের মাধ্যমে তথ্যটা ব্রেনের দিকে যায় এই স্নায়ুটার নাম হলো ভেগাস স্নায়ু। এর নাম হলো ভেগাস স্নায়ু। ভেগাস স্নায়ুর মাধ্যমে ব্রেনে তথ্যটা পাঠানো হয় যে অক্সিজেন কম, এখন প্রশ্বাস করা লাগবে। তখন এই যে অ্যানিমিস্টিক এবং প্রশ্বাস কেন্দ্র এরা মিলে ডিসিশন নেয় যে তাহলে চলো প্রশ্বাস করে ফেলি। প্রশ্বাসের জন্য ডিসিশন নেয় হলে অ্যানিমিস্টিক আর প্রশ্বাস কেন্দ্র, এই দুইজন মিলে ডিসিশন নিল যে ঠিক আছে তাহলে প্রশ্বাস করতে হবে। এখন দেখো এখান থেকে একটা নালী এসে এই যে ডায়াফ্রামকে কন্ট্রোল করে বা নির্দেশ দেয়, যখন প্রশ্বাস করার জন্য নির্দেশ আসলো তুমি এখন তাহলে সংকুচিত হও, প্রশ্বাস করা শুরু করো, তখন ডায়াফ্রামটা সংকুচিত হয়। এই স্নায়ুটার নাম হলো ফ্রেনিক স্নায়ু। ডায়াফ্রামকে বিভিন্ন নির্দেশ দেয় যে স্নায়ু, তার নাম হলো ফ্রেনিক স্নায়ু, এটা মনে রাখতে হবে। একই সাথে ইন্টারকোস্টাল মাসেলকেও তো সংকেত পাঠাইতে হবে, এই যে ইন্টারকোস্টাল মাসেলকে সংকেত পাঠানো হয় এই স্নায়ুর মাধ্যমে। এই স্নায়ুটাকে বলা হয় ইন্টারকোস্টাল স্নায়ু। ইন্টারকোস্টাল স্নায়ু। আবার বোঝো, তাহলে দেখো হার্ট থেকে ব্রেনে খবর পাঠানো হয় ভেগাস স্নায়ু দিয়ে। এখন ব্রেন ডিসিশন নেয়, নিঃশ্বাস প্রশ্বাস যেটারই ডিসিশন নিক না কেন, ডায়াফ্রামকে খবর পাঠায় ফ্রেনিক স্নায়ুর মাধ্যমে, আর ইন্টারকোস্টাল স্নায়ুর মাধ্যমে খবর পাঠায় ইন্টারকোস্টাল মাসলকে। এই হচ্ছে ঘটনা, দুটা ঘটনা হয়ে গেল। এখন ধরো কার্বন ডাইঅক্সাইড যদি বেশি হয় তাহলে কি করতে হবে বলতো, নিঃশ্বাস করতে হবে। নিঃশ্বাসের ডিসিশন নেয় কারা কারা জানো, নিউমোট্যাক্সিক এরা আর এই যে নিঃশ্বাস কেন্দ্র, দুটার প্রথমে দেখো নিয়ে আছে, এরা নিঃশ্বাসের জন্য ডিসিশন নিতে পারে। আর প্রশ্বাসের জন্য ডিসিশন নেয় হচ্ছে অ্যানিমিস্টিক এবং হচ্ছে প্রশ্বাস কেন্দ্র। এভাবে তোমরা মনে রাখবে, আর কোন নার্ভ কাকে কন্ট্রোল করে এটা একটু মুখস্থ করবে, তাহলে পুরো নিঃশ্বাস প্রশ্বাসের যে কাহিনীটা এটা আমরা আশা করি বুঝছি, তাই না? এগুলো একটু আমরা এখান থেকে পড়ে নিই, তাহলে এগুলো আসলে সবই পড়া লাগে, বুঝছো? নিঃশ্বাস প্রশ্বাস কাকে বলে ওইটা এখানে লেখা আছে। প্রশ্বাসের সময় আসলে কি কি ঘটনা ঘটে আমি বলবো কি, এটা তুমি পুরোটাই পড়ো, এটা দরকারি খুব। এখান থেকে এমসিকিউ হয়, সিকিউ হয়। নিঃশ্বাসের পুরো ঘটনাটা এখান থেকে পড়ো। ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল পেশির ওপাশে যা লিখে দিলাম ওগুলো লেখা আছে। দেখো একটা মানুষ যখন বিশ্রাম নেয় তখন মিনিটে প্রায় 14 থেকে 18 বার নিঃশ্বাস প্রশ্বাস করে, আর বাচ্চারা যখন শুয়ে থাকে প্রতি মিনিটে 40 বার শ্বাস প্রশ্বাস করে। এটা একটু তোমরা মুখস্থ রাখবে। আচ্ছা, স্নায়বিক নিয়ন্ত্রণ কে কে এগুলা কন্ট্রোল করে দেখো। পন্সের দুটা অংশ, একটার নাম হলো নিউমোট্যাক্সিক আর একটা হলো অ্যানিমিস্টিক, আর মেডুলার দুইটা অংশ যাদের নাম হলো নিঃশ্বাস কেন্দ্র এবং প্রশ্বাস কেন্দ্র, এরাই আমাদের নিঃশ্বাস প্রশ্বাসকে কন্ট্রোল করে। আমাদের নিঃশ্বাস প্রশ্বাস বারবার হতে থাকে, এই ঘটনাটাকে বলা হয় হেরিং ব্রয়ার রিফ্লেক্স। এটা একটু মনে রাখবে। আমরা যখন হাসি দিই এই হাসির অনুভূতিটা কেন হয় জানো, আমাদের যে নাসা গহ্বর আছে ওখানে যদি সিলিয়াগুলোতে শুশুরি লাগে তখনই আমাদের হাসির অনুভূতিটা আসলে হয়। হাসির উদ্দেশ্য হচ্ছে নাকের যত জীবাণু আছে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেওয়া। তো এই শুশুরি অনুভূতিটা অলফ্যাক্টরি স্নায়ুর মাধ্যমে ব্রেনে যায়। তারপরে আমাদের কাশি কেন হয়, আমাদের শ্বাসনালীতে আমাদের মিউকাস পর্দা যেগুলো আছে সেখানে শুশুরি লাগলে আমাদের কাশি হয়। এটার উদ্দেশ্য হলো জীবাণুটাকে বাইরে বের করে দেওয়া, ঠিক আছে? আমাদের গলাতে যদি তুমি কোনো কিছু দিয়ে টাচ করো, কলম দিয়ে যদি গলাতে একটু টাচ করো তখন বমি আসবে, এই ঘটনাটাকে বলা হয় গ্লসোফ্যারিঞ্জিয়াল রিফ্লেক্স। গ্লসোফ্যারিঞ্জিয়াল রিফ্লেক্স বা গ্যাগ রিফ্লেক্স, ঠিক আছে? এটাকে বলে গ্যাগ রিফ্লেক্স। হয়ে গেল, এটা একটু মনে রাখবে। রক্তে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেলে, অক্সিজেনের যদি পরিমাণ কমে যায় তখন কিন্তু আমাদের নিঃশ্বাস প্রশ্বাস অনেক বেশি দ্রুত হতে শুরু করে। তারপরে দেখো আমাদের গ্যাসীয় পরিবহন, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন, এটা সম্পর্কে পড়তে হবে। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, সিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। এই টপিকটা আমাদের পড়তে হবে। অক্সিজেন পরিবহন একটু কম গুরুত্বপূর্ণ, কিন্তু কার্বন ডাইঅক্সাইড পরিবহন 100% পরীক্ষায় আসেই আসে এরকম একটা জিনিস। তাহলে চলো এটা আমি তোমাদেরকে একটু ছবি এঁকে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহনটা পড়াবো। তার আগে ঘটনাটা শুরু করি হার্ট থেকে। এই হার্টের সংবহনটাও ইম্পর্টেন্ট, বুঝছো? এটা সিকিউ যখন উদ্দীপকটা আসবে, উদ্দীপক বোঝার জন্য তোমাকে হেল্প করবে। দেখা যায় যে এটা হচ্ছে আমাদের একটা হার্ট, হ্যাঁ দেখো এটা হচ্ছে আমাদের একটা হার্ট। হার্ট থেকে অক্সিজেনযুক্ত রক্ত বের হয়, ঠিক আছে? অক্সিজেনযুক্ত রক্ত বের হয় অক্সিজেনযুক্ত রক্তগুলো দেহকোষের মধ্যে চলে যায়। এগুলো হলো দেহকোষ। দেহকোষের মধ্যে অক্সিজেনযুক্ত রক্ত চলে যায়। এটা ছিল হৃৎপিণ্ড। তাহলে দেখো হৃৎপিণ্ড থেকে অক্সিজেনযুক্ত রক্ত আসলো, দেহকোষের মধ্যে চলে গেল। দেহকোষ সেই অক্সিজেনটা নিয়ে দেহকোষ আবার ফেরত দেয় হলো কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আবার দেখো হার্টে ফিরে গেল। তারপরে হার্টের এই চেম্বারে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসলো। আবার দেখো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হার্ট থেকে বের হয়ে চলে গেল ফুসফুসে। এই যে ফুসফুস
ফুসফুসে গেল কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। এটা হচ্ছে ফুসফুস। ফুসফুসে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত গেল। ফুসফুস থেকে আবার দেখো অক্সিজেন যুক্ত রক্ত ফেরত আসলো হার্টের মধ্যে। আবার হার্ট থেকে অক্সিজেন যুক্ত রক্ত সারা দেহের মধ্যে চলে গেল। এই যে সংবহনটা তোমরা দেখতে পাচ্ছ না, এই সংবহনটা খুব ইম্পর্টেন্ট। এই সংবহনটা প্রচন্ড ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই সংবহন থেকে কিন্তু অনেক সিকিউ হয়। তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, হার্ট থেকে অক্সিজেন যুক্ত রক্ত সারা দেহে যায়, সারা দেহ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হার্টে ফিরে আসে। হার্ট থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে যায়, ফুসফুস থেকে তারা আবার কি নিয়ে ফেরত আসে? অক্সিজেন নিয়ে ফেরত আসে। এই হচ্ছে আমাদের সংবহনের গতিপথ। এখন দুইটা প্রশ্ন এখানে। প্রথম প্রশ্ন হচ্ছে, কেন রক্ত ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে ফিরে আসলো? ফুসফুসের অ্যালভিওলাস কেন রক্তকে অক্সিজেনটা দিয়ে দিল এবং রক্ত থেকে অক্সিজেন কার্বন ডাই অক্সাইডটা নিয়ে নিল? এই কাজটা কেন ঘটে? দেখছো, ফুসফুসের মধ্যে যখন রক্ত ঢোকে তারা কি নিয়ে ঢোকে বলো? কার্বন ডাই অক্সাইড নিয়ে ঢোকে। বের হওয়ার সময় কি নিয়ে বের হয়? তারা অক্সিজেন নিয়ে বের হয়। এই জিনিসটা কেন হয়? এই আদান প্রদানটা কেন হয়? এটা সিকিউয়ে খুব আসে। অ্যালভিওলাস কেন রক্ত থেকে কার্বন ডাই অক্সাইড না রক্ততে অক্সিজেন মিশিয়ে দেয়? সেই জিনিসটা আমাদের এবার পড়তে হবে। আমাদের পড়তে হবে অ্যালভিওলাসের গ্যাসীয় আদান প্রদান। ঠিক আছে, আমাদের এবার পড়তে হবে অ্যালভিওলাসের গ্যাসীয় আদান প্রদান। গ্যাসীয় বলতে আসলে অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের কথা বোঝানো হচ্ছে। গ্যাসীয় বিনিময়, তোমরা ব্যাপারটা জাস্ট বোঝার চেষ্টা করো। যখন ফুসফুসের মধ্যে রক্ত ঢুকলো, সে কার্বন ডাই অক্সাইড নিয়ে ঢুকলো, আর বের হওয়ার সময় সে অক্সিজেন নিয়ে বেরিয়ে আসলো। অ্যালভিওলাস এই উপকারটা কেন করে আমাদেরকে, সেটা আমরা এবার পড়বো। ধরে নাও এই জিনিসটা হলো অ্যালভিওলাস, এই সাদা রঙের যে চেম্বারটা সেটা হলো অ্যালভিওলাস। আচ্ছা, ওটাকে একটু আমি বক্সের মধ্যে রেখে দিই। ওকে, একটা বক্স দিয়ে দিলাম। আচ্ছা, সাদা রঙের এই জিনিসটার নাম হচ্ছে অ্যালভিওলাস। নালীটা দেখতে পাচ্ছি, এটা হলো অ্যালভিওলার নালী, আর এই সাদা রঙের থলিটাই হচ্ছে অ্যালভিওলাস। ঠিক আছে, সাদা রঙের এই থলিটার নাম হলো অ্যালভিওলাস। এখন অ্যালভিওলাসের চারপাশে কিন্তু রক্তনালী থাকবে, বুঝছো? এটা হলো অ্যালভিওলাস, অ্যালভিওলাসের চারপাশে কিন্তু থাকবে হলো রক্তনালী। রক্তনালীগুলো দিয়ে দিই। ঠিক আছে, দেখো অ্যালভিওলাসের চারপাশে কিন্তু আমি রক্তনালী দিয়ে দিলাম। বিনিময়টা কেন হয়? বিনিময়টা হয় ব্যাপনের কারণে। যখন রক্তটা ফুসফুসের মধ্যে কার্বন ডাই অক্সাইড নিয়ে যায়, রক্তনালীতে দেখা যায় কার্বন ডাই অক্সাইড অনেক বেশি পরিমাণে আছে। রক্তনালীতে দেখা যায় কার্বন ডাই অক্সাইড অনেক বেশি পরিমাণে আছে। রক্তনালীতে দেখা যায় কার্বন ডাই অক্সাইডের আংশিক চাপের মান হলো 45 মিলিমিটার পারদ-চাপ। বুঝছো? রক্তের মধ্যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হচ্ছে 45 মনে করো, কিন্তু অ্যালভিওলাসের মধ্যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হচ্ছে 40 মিলিমিটার পারদ। আচ্ছা, তোমরাই বলো, ব্যাপন বলে তো একটা জিনিসের কথা তোমরা সবাই শুনেছ। ব্যাপন হচ্ছে বেশি থেকে কমের দিকে জিনিসপত্রের যাওয়া। তার মানে কার্বন ডাই অক্সাইডগুলো যেহেতু রক্তনালীতে বেশি আছে, কার্বন ডাই অক্সাইডগুলো অ্যালভিওলাসে চলে যাবে। এটাই হলো নিয়ম, তাই না বলো? এই জিনিসটা হয়। এই জিনিসটাকে কি বলবো আমরা বলো? এটাকে আমরা বলবো হচ্ছে ব্যাপন। এটাকে আমরা বলবো হলো ব্যাপন। ব্যাপনের মাধ্যমেই ঘটনাটা ঘটলো। আরেকটা ঘটনা ঘটবে, দেখা যায় অ্যালভিওলাসের মধ্যে অক্সিজেন আছে খুবই ভালো। অক্সিজেনের আংশিক চাপ হচ্ছে 104 মিলিমিটার পারদ। দেখছো, অ্যালভিওলাসের মধ্যে অক্সিজেন অনেক বেশি আছে। এদিকে রক্তনালীতে অক্সিজেনের পরিমাণ হচ্ছে মাত্র 40 মিলিমিটার পারদ। তোমরাই বলো, ব্যাপনের নিয়ম অনুসারে কি হওয়া উচিত? অক্সিজেনগুলো অ্যালভিওলাস থেকে রক্তনালীতে চলে আসবে। এই হচ্ছে ঘটনা। তাহলে এই জিনিসগুলোর কেন আদান প্রদান হয় তোমরা বুঝতে পারলে? কেন কার্বন ডাই অক্সাইড অ্যালভিওলাসের মধ্যে চলে যায় এবং কেন অ্যালভিওলাস থেকে অক্সিজেনটা রক্তনালীতে চলে আসে? এই ঘটনাগুলো কিন্তু ফুসফুসে হয়। কেন এই ঘটনাগুলো ঘটলো বলো তো? ব্যাপনের কারণে। এই চাপের যে রেঞ্জগুলো, এগুলো তোমরা একটু মুখস্থ করতে পারো। এটাই আমাদের মূল পড়া। এখন কথা হচ্ছে, আদান প্রদান তো হলো, কেন রক্তটা এখান থেকে অক্সিজেন নিয়ে ফেরত আসে? রক্তটা কিভাবে অক্সিজেনটাকে পরিবহন করে এবং কেন আমাদের সারা দেহে যখন অক্সিজেন সাপ্লাই করা হয়, সারা দেহ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আবার হার্টে ফিরে আসে?
রক্ত কেন অক্সিজেন পরিবহন করে এবং কেন কার্বন ডাই অক্সাইড পরিবহন করে? পরিবহন আমরা বুঝবো, দেওয়া নেওয়া আমরা বুঝছি, নেওয়া দেওয়া কেমনে হয়েছে, ব্যাপনের কারণে হয়েছে, আমরা এটা বুঝছি। এখন আমরা মনে রাখবো কেন পরিবহন করে, রক্ত কেন অক্সিজেন পরিবহন করে আর রক্ত কেন কার্বন ডাই অক্সাইড পরিবহন করে, আমাদের সেটা এবার পড়ার বিষয়। ঠিক আছে, আমাদের এবার পড়ার বিষয় হচ্ছে রক্তের অক্সিজেন পরিবহন এবং রক্তের কার্বন ডাই অক্সাইড পরিবহন। দেখো, আমাদের পড়ার বিষয় হচ্ছে প্রথমে রক্তের অক্সিজেন পরিবহন। খুবই সহজ একটা টপিক। রক্তের অক্সিজেন পরিবহন সম্পর্কে আমরা জানবো। এই যে দেখো, ফুসফুসে যখন রক্তটা গেল কার্বন ডাই অক্সাইড নিয়ে গেল, ফুসফুস থেকে রক্তটা চলে আসলো অক্সিজেন নিয়ে। কেন এই রক্তটা অক্সিজেনটাকে পরিবহন করলো? দুইটা কারণে। রক্ত অক্সিজেন পরিবহন করে দুইটা কারণে। সেই দুটা কারণের মধ্যে একটা কারণ হচ্ছে ভৌত দ্রবণ। ভৌত দ্রবণ প্রায় 2% অক্সিজেন এভাবে ভৌত দ্রবণের মাধ্যমে পরিবাহিত হয়। ভৌত দ্রবণ ব্যাপারটা কি? এই যে রক্তের একটা স্রোত ফুসফুস থেকে হার্টের দিকে চলে আসছে, এই স্রোতে অনেক অক্সিজেন ভেসে ভেসে চলে আসে, এটাই হলো ভৌত দ্রবণের মাধ্যমে অক্সিজেন পরিবহন। দ্বিতীয়ত যেটার কথা আমরা বলতে পারি সেটা হলো হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন খুবই ভালো একটা জিনিস। হিমোগ্লোবিন হিমোগ্লোবিনই প্রায় 98% অক্সিজেন পরিবহন করে। হিমোগ্লোবিন কিভাবে 98% অক্সিজেন পরিবহন করে সেটা আমি এখানে একটু দেখাই। হিমোগ্লোবিন, বুঝছো, ধরা যাক এটা হলো হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন 4 লেখা হয়, এটা আমরা দেখে মনে করব না 4টা হিমোগ্লোবিন, আসলে হিমোগ্লোবিন একটাই, একটা হিমোগ্লোবিনের 4টা হিম গ্রুপ থাকে, ওই জন্য 4 লেখা হয়েছে। 4টা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে, একটা হিমোগ্লোবিন 4টা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে এই যৌগটা তৈরি করে HbO2, নাম হলো অক্সি হিমোগ্লোবিন। তাহলে হিমোগ্লোবিন কিন্তু খুবই ভালো একটা যৌগ, বুঝছো। হিমোগ্লোবিন খুবই ভালো একটা রঞ্জক পদার্থ, সে আমাদের 4টা করে অক্সিজেন পরিবহন করতে পারে। রক্তের অক্সিজেনটা পরিবহন করে মেইনলি হিমোগ্লোবিন, এটা হয়ে গেল। এবার রক্তের কার্বন ডাই অক্সাইডটা কিভাবে পরিবাহিত হয় সেটা আমাদের জানতে হবে, এটা সিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। রক্তের কার্বন ডাই অক্সাইড পরিবহন, এই কনসেপ্টটা কোনটা বুঝতে পারছো? আগে চিনে নাও কোন সমস্যাটার কথা বোঝানো হচ্ছে। এই যে আমাদের সারা দেহ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত গ্যাসটা রক্তের মাধ্যমে হার্টে চলে আসলো, হার্ট থেকে আবার ফুসফুসের দিকে গেল, যে এই গ্যাসের কথা, এই কার্বন ডাই অক্সাইডটা কিভাবে পরিবহন হয়, এই কার্বন ডাই অক্সাইডটা কিভাবে পরিবহন হয়। তোমরা মনে রাখবে কার্বন ডাই অক্সাইড পরিবহন হয় 3টা পদ্ধতিতে। একটা পদ্ধতির নাম হলো ভৌত দ্রবণ। ভৌত দ্রবণ তার মানে অনেকগুলো কার্বন ডাই অক্সাইড রক্তের স্রোতের মাধ্যমে ভেসে চলে যায়, এদেরকে পরিবহন করাই লাগে না, কিন্তু পরিমাণ কম, মাত্র 5%। তবে অল্প একটু বিক্রিয়াও হয়। কার্বন ডাই অক্সাইডটা সামান্য একটু বিক্রিয়া করে, রক্তের পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড বলে একটা অ্যাসিড তৈরি করে। এভাবে বেশ কিছু কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হয় ভৌত দ্রবণের মাধ্যমে। তবে আসল ঘটনাগুলো এবার আমরা আসব। একটা বড় কার্বন ডাই অক্সাইড পরিবহন হয় কিন্তু প্রোটিন যৌগ রূপে, প্রোটিন যৌগের মাধ্যমে। এভাবে প্রায় হচ্ছে 27% কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হয় প্রোটিন যৌগের মাধ্যমে। এই কাহিনীর মানে কি তোমরা মনে রাখবে, আমাদের রক্তের মধ্যে 2 রকম প্রোটিন আছে। আরবিসিতে বা লোহিত রক্তকণিকাতে আছে হলে হিমোগ্লোবিন, আরবিসিতে রয়েছে হলে হিমোগ্লোবিন, এবং আমাদের হচ্ছে রক্ত রসে রয়েছে প্লাজমা প্রোটিন। রক্ত রসে রয়েছে হলো প্লাজমা প্রোটিন। কি হয়, কোনো কার্বন ডাই অক্সাইড এসে হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়, যে যৌগটা তৈরি করে তার নাম হলো কার্বামিনো হিমোগ্লোবিন। এভাবে বেশ কিছু কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হয়, কার্বামিনো হিমোগ্লোবিন। এর মাধ্যমে বেশ কিছু কার্বন ডাই অক্সাইড কিন্তু পরিবাহিত হয়, বুঝছো, 27%-এর কিছু অংশ। আবার এই যে প্লাজমা প্রোটিনের সাথেও বেশ কিছু কার্বন ডাই অক্সাইড যুক্ত হতে পারে। রক্তরসের প্লাজমা প্রোটিনের সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হলে তাদের নাম হয় কার্বামিনো প্রোটিন। এই তো হয়ে গেল। এবার আরেকটা পদ্ধতি আছে, এই পদ্ধতিটাই সবচেয়ে বেশি কার্বন ডাই অক্সাইড পরিবহন করে, সেটা হচ্ছে বাইকার্বনেট যৌগ রূপে।
বাইকার্বনেট যৌগ। এভাবে প্রায় 65% কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হয়। এখন কথা হচ্ছে বাইকার্বনেটটা আসে কোত্থেকে সেটা একটু জেনে নিতে হবে আমাদের। বাইকার্বনেটটা আসলো কোত্থেকে? ঘটনা হচ্ছে কার্বন ডাই অক্সাইডটা প্রথমে যেটা হয় রক্তের পানির সাথে বিক্রিয়া করে, করে সেখান থেকে তৈরি হয় হচ্ছে কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিডটা আবার ভেঙে যায়, ভেঙে গিয়ে হাইড্রোজেন আয়ন তৈরি হয় এবং বাইকার্বনেট আয়ন তৈরি হয়। বুঝছো? এভাবে বাইকার্বনেটটা তৈরি হয়। আচ্ছা, বাইকার্বনেট তৈরি হলো, এরকম বিচ্ছিরি হলো কেন? আচ্ছা, মনে করো বাইকার্বনেট এখন তৈরি হলো। এই বাইকার্বনেটটা দুইটা জিনিসের সাথে যুক্ত হতে পারে। দেখো, ওই বাইকার্বনেটটা এসে যে কোনো কোষের ভেতরে পটাশিয়াম আয়ন বেশি বেশি থাকে, তো লোহিত রক্তকণিকার ভেতরেও পটাশিয়াম আছে, এর পটাশিয়ামের সাথে যুক্ত হয়, তখন বিক্রিয়াটা অনেকটা এরকম হয়, পটাশিয়াম এবং বাইকার্বনেট একে অপরের সাথে যুক্ত হয়, হয় যে যৌগটা তৈরি করে তার নাম হলো পটাশিয়াম বাইকার্বনেট। ঠিক আছে? এবং আমরা মনে রাখবো রক্ত রসে বা যে কোনো রসে সোডিয়াম বেশি থাকে, যে কোনো রসে, যে কোনো রস নোনতা নোনতা লাগে কারণ রসগুলোতে সোডিয়াম বেশি থাকে, সোডিয়ামের সাথে বাইকার্বনেটটা এসে যুক্ত হয়। সোডিয়াম হচ্ছে এরকম, তার সাথে যখন বাইকার্বনেটটা যুক্ত হয় তখন সেটাকে বলা হয় সোডিয়াম বাইকার্বনেট। ঠিক আছে? এই সময় দেখো, এই সময় একটা শিফটিং এর ঘটনা ঘটে, লোহিত রক্তকণিকার ভেতর থেকে বাইকার্বনেট বেরিয়ে যায় এবং রক্তরস থেকে একটা বাইকার্বনেট একটা ক্লোরিন লোহিত রক্তকণিকার মধ্যে প্রবেশ করে। এই সময় ক্লোরাইড শিফট নামক একটা ঘটনা ঘটে। যাই হোক, এই জিনিস তিনটা তোমাকে খুব ভালো করে পড়তে হবে। ভৌত দ্রবণ প্রোটিন যৌগের মাধ্যমে এবং বাইকার্বনেট যৌগের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড পরিবহনের কাহিনী, আর অক্সিজেন পরিবহনের কাহিনীটা অনেক সহজ। এগুলো থেকে প্রচুর সিকিউ আসে, এত বেশি আসে যে তোমাদের কি বলবো। এরকম উদ্দীপকে হিন্টস দিবে যে এই জিনিসটা পরিবহনের পদ্ধতি লিখো, অথবা এই জিনিসটা পরিবহনের পদ্ধতি লিখো, তখন তোমাকে এগুলো লিখতে হবে। ঠিক আছে? এই আলোচনা একটু বই থেকে দেখি চলো তো। অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন আমরা একটু দেখি। এই যে দেখো, অ্যালভিউলাসের মধ্যে অক্সিজেনের আংশিক চাপ হলো 104 আর রক্তের মধ্যে হলো 40। এটাই তো তোমাদেরকে বললাম। 0.2 থেকে 0.3 ml অক্সিজেন ভৌত দ্রবণের মাধ্যমে পরিবাহিত হয়, এটুকু পড়লেই চলবে। আর দেখো, হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যুক্ত হয়, অক্সি হিমোগ্লোবিন তৈরি করে। এই জিনিসটা একটু মনে রাখবে, বিক্রিয়াটা মনে রাখবে। একটা হিমোগ্লোবিনের সাথে 4টা অক্সিজেন যুক্ত হয়। কার্বন ডাই অক্সাইড পরিবহনের ব্যাপারে এবার বলা আছে, ভৌত দ্রবণ রূপে এভাবে প্রায় 5% কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হয়, কার্বনিক অ্যাসিড তৈরি হয় এই ঘটনাতে। আর এই বিক্রিয়াতে কার্বনিক অ্যানহাইড্রেজ নামক একটা এনজাইম লাগে। কার্বামিনো যৌগ রূপে দুই রকম কার্বামিনো যৌগ তৈরি হয়। এই যে দেখো, হিমোগ্লোবিনের সাথে যদি কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়, কার্বন ডাই অক্সাইড আর হিমোগ্লোবিন যুক্ত হলো, তাহলে তৈরি হবে কার্বামিনো হিমোগ্লোবিন। আর দেখো, প্লাজমা প্রোটিনের সাথে যদি কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়, এটা প্লাজমা প্রোটিন আর এটা কার্বন ডাই অক্সাইড, তাহলে তৈরি হবে হচ্ছে কার্বামিনো প্রোটিন। ঠিক আছে? মোটামুটি 27% কার্বন ডাই অক্সাইড এভাবে পরিবাহিত হয়। 100 ml রক্তের মধ্যে 3 ml এর মধ্যে 2 ml হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন আর 1 ml হচ্ছে কার্বামিনো প্রোটিন রূপে পরিবাহিত হয়। এটা একটু আমরা মনে রাখবো। বাইকার্বনেট রূপে 65% এভাবে পরিবাহিত হয়। সোডিয়াম বাইকার্বনেট থাকে প্লাজমাতে আর পটাশিয়াম বাইকার্বনেট হয় লোহিত রক্তকণিকার মধ্যে। এখানে দেখো, লোহিত রক্তকণিকার ভেতর থেকে একটা বাইকার্বনেট বাইরে বেরিয়ে যায় আর বাইরে থেকে একটা ক্লোরিন লোহিত রক্তকণিকার মধ্যে প্রবেশ করে। এই জিনিসটাকে বলা হয় ক্লোরাইড শিফট। খুব গুরুত্বপূর্ণ, এটাকে হ্যামবার্গার শিফটও বলা হয়, কারণ জ্যাকব হ্যামবার্গার নামক একজন বিজ্ঞানী এই শিফটিংটাকে আবিষ্কার করেছেন। তাই শ্বাসরঞ্জকের ভূমিকা, এটাও খুব গুরুত্বপূর্ণ সিকিউ এর জন্য, এটাও সিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। আগের টপিকটা খুবই বেশি ইম্পর্টেন্ট ছিল, বুঝছো, যে এই জিনিসটা কার্বন ডাই অক্সাইড পরিবহনের পদ্ধতি, যেটা আমি তোমাদের পড়ালাম এইটা। যাই হোক, হিমোগ্লোবিনের ভূমিকা এটা সম্পর্কে এখানে একটু বলা আছে। তোমরা মনে রাখবে, হিমোগ্লোবিন হচ্ছে অক্সিজেন গ্যাস পরিবহনে খুবই ভালো ভূমিকা রাখে। 4টি করে সে অক্সিজেন পরিবহন করতে পারে। হিমোগ্লোবিনের গঠন সম্পর্কে কিছু এমসিকিউ দেওয়া আছে। হিমোগ্লোবিন কিন্তু হচ্ছে গ্লোবিন এবং হিমের সমন্বয়ে গঠিত একটা রঞ্জক পদার্থ, বুঝছো? এটা হচ্ছে লাল রঙের রঞ্জক পদার্থ, এর কারণে কিন্তু লোহিত রক্তকণিকা লাল দেখায়। যে দেখো, প্রোটিন ধর্মী অক্সিজেন পরিবাহী শ্বাসরঞ্জক, শ্বাস প্রশ্বাসে সাহায্য করে, লাল রঙের পদার্থ, তাই শ্বাসরঞ্জকও বলা হয়। এগুলো একটু মনে রাখতে হবে। তোমরা মনে রাখবে, হিমোগ্লোবিনে হিম এবং গ্লোবিনের অনুপাত
1:25, এটা একটু মনে রাখবে। হিমের মধ্যে 33% হচ্ছে আয়রন, এটা একটু মনে রাখবে। পূর্ণবয়স্ক মানুষের সমগ্র দেহের মধ্যে 4 থেকে 5 গ্রাম আয়রন থাকে, এটা একটু মনে রাখবে। কোনো কোনো জায়গায় 3 থেকে 5 গ্রামও দেওয়া আছে। হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে হিমোগ্লোবিন তৈরি করে, এটা আমরা পড়েছি। আর হিমোগ্লোবিন কার্বন ডাই অক্সাইডের সঙ্গে যুক্ত হয় কার্বামিনো হিমোগ্লোবিন তৈরি করে, এটাও আমরা পড়েছি। এবার আমাদের শ্বাসনালীর অসুখ বিসুখ নিয়ে একটু পড়াশোনা করতে হবে। আমাদের শ্বাসনালীতে অনেক ধরনের অসুখ বিসুখ হয়, অনেক রকম জীবাণু টিবাণুর সংক্রমণে অসুখ বিসুখ হয়। তো ঊর্ধ্ব শ্বাসনালীর সংক্রমণ কোনটা? আমাদের বায়ুগ্রহণ এবং বায়ুত্যাগ অঞ্চল যেগুলো, এই যে নাক মুখ শুরু করে ষড়যন্ত্র পর্যন্ত, এইটুকু অংশে যদি ইনফেকশন হয় সেটা হলো ঊর্ধ্ব শ্বাসনালীর সংক্রমণ। এখানে আমাদের সাধারণত ঠান্ডা লাগে, টনসিল হয়, সাইনোসাইটিস হয়, ল্যারিনজাইটিস হয়, ওটাইটিস মিডিয়া হয়, এগুলো হলো ঊর্ধ্ব শ্বাসনালীর সংক্রমণ। এক্সাম্পলগুলো পড়ে নিতে পারো। নিম্ন শ্বাসনালীর সংক্রমণ কোথায়? আমাদের এই যে ভেতরের দিকে যে শ্বাসনালীগুলো আছে, ট্রাকিয়া, ব্রঙ্কায়, ওখানে সমস্যা হলে। ফ্লু মানে হচ্ছে শ্বাসনালীতে সংক্রমণ, ব্রঙ্কাইটিস মানে শ্বাসনালীতে সংক্রমণ, নিউমোনিয়া ফুসফুসে সংক্রমণ, যক্ষা হলে ব্যাকটেরিয়ার মাধ্যমে ফুসফুসে সংক্রমণ, ঠিক আছে? সাইনোসাইটিস সম্পর্কে আমি একটু ধারণা দিব, যে এই ছবিতে তুমি তাকালে সব কিছু বুঝতে পারবে। আমাদের নাকের চারপাশে অনেকগুলো হাড় আছে, হাড়গুলোর ভেতরে কিছু ফাঁপা আছে, এই ফাঁপাগুলোকে বলে প্যারান্যাসাল সাইনাস, বুঝছো? প্যারা মানে হলো পাশে, ন্যাসাল মানে নাক, সাইনাস মানে হলো গহ্বর। নাকের চারপাশের যে হাড়গুলোর ভেতরকার গহ্বর, তাদের নামই হলো প্যারান্যাসাল সাইনাস। এই প্যারান্যাসাল সাইনাসে অনেক তরল পদার্থ তৈরি হয়, সবগুলো নাকে আসে, নাক দিয়ে বেরিয়ে যায়, খুব স্বাভাবিক ব্যাপার, এটাকে আমরা সর্দি বলি। মাঝে মধ্যেই কিন্তু আমাদের এরকম সর্দি বেরিয়ে যায়, ভালো কথা, কোনো অসুবিধা নাই। সমস্যা হয় মাঝে মধ্যে এই জায়গাগুলোতে মিউকাস তৈরি হয়, সর্দি তৈরি হয়, সর্দিটা আর বেরোতে পারে না কোনো কারণে, তখন সেই জায়গাতে ইনফেকশন হয়, খুব ব্যথা হয়, সর্দি জমে যায় নাক মুখের বিভিন্ন সাইনাসে, তখন মাথা ভারী ভারী লাগে, খুব কষ্ট হয়। এই জিনিসটার নামই হলো সাইনোসাইটিস। আবারও বোঝো, সর্দি হলে সর্দিটা বেরিয়ে যাবে, ভালো কথা। সর্দি যদি না বেরোতে পারে, সর্দিগুলো যদি নাক মুখের বিভিন্ন সাইনাসে আটকা পড়ে যায়, তখনই সেই অসুখটাকে বলা হয় সাইনোসাইটিস, ঠিক আছে? প্যারান্যাসাল সাইনাসগুলোর একটু লোকেশন চিনে নাও। কপালের মধ্যে আমাদের যে হাড়টা আছে তার নাম হলো ফ্রন্টাল হাড়, বুঝছো? কপালের মধ্যে যে হাড় তার নাম হলো ফ্রন্টাল হাড়, তার ভেতরকার ফাঁপা জায়গার নাম হলো ফ্রন্টাল সাইনাস। তো এই সাইনাসটা যদি বন্ধ হয়ে যায়, তখন আমাদের কপালে খুব ব্যথা হবে, চোখের উপরে ব্যথা হবে, মাথা ব্যথা হবে, বুঝছো? আমাদের দেখে যে উপরের এই চোয়ালটাকে বলা হয় কিন্তু ম্যাক্সিলা, ম্যাক্সিলার মধ্যে যে ফাঁকা জায়গা তার নাম ম্যাক্সিলারি সাইনাস। এখানে যদি তরল পদার্থ জমে যায়, এরকম করে জমে যায়, দেখো জমে গেছে তরল, তখন এই জায়গাগুলো খুব ব্যথা হবে, গাল, দাঁত, আমাদের মাথা ব্যথা হবে। এই জিনিসটাকে কিন্তু আমরা বলবো হচ্ছে ম্যাক্সিলারি সাইনাসের সমস্যা। আমাদের চোখের পেছনের দিকের যে হাড় আছে, দেখো যে চোখের পেছনের দিকে যে হাড়টা আছে না, এই হাড়টার নাম হলো স্ফেনয়েড হাড়। তার ভেতরে যে সাইনাস আছে সেখানে সমস্যা হলে সেটাকে বলবো আমরা স্ফেনয়েড সাইনোসাইটিস। ওই সাইনাসটা বন্ধ হয়ে গেলে আমাদের চোখের পেছনে ব্যথা করবে, মাথা ব্যথা করবে। আমাদের দুই চোখের মাঝে নাকের পেছনে একটা হাড় আছে, নাম হলো এথময়েড হাড়, তার ভেতরকার সাইনাসের নাম হলো এথময়েড সাইনাস। সেখানে যদি সমস্যা হয়, তখন আমাদের দেখা যাবে যে চোখের মাঝখানে ব্যথা করছে। এই জিনিসগুলো কিন্তু এমসিকিউ আসে, বুঝছো? তাহলে ম্যাক্সিলারি সাইনাস হচ্ছে আমাদের উপরের চোয়াল, সেখানে সমস্যা হলে, ম্যাক্সিলারি সাইনাস হচ্ছে আমাদের উপরের চোয়াল, সেখানে সমস্যা হলে আমাদের গালে, দাঁতে এবং মাথায় ব্যথা হয়। ফ্রন্টাল সাইনাস হচ্ছে আমাদের চোখের উপরে থাকে, মানে আমাদের কপাল, এখানে ইনফেকশন হলে আমাদের কপাল এবং মাথা ব্যথা করে। এথময়েড সাইনাস হচ্ছে দুই চোখের মাঝে রয়েছে আমাদের, এই যে দেখো দুই চোখের মাঝে, তাহলে দেখো দুই চোখের মাঝে, পেছনে এবং মাথায় ব্যথা হয়। স্ফেনয়েড সাইনাস আমাদের চোখের পেছনে রয়েছে, এই যে দেখো চোখের পেছনে আছে, চোখের পেছনে ব্যথা হয়। এখন সমস্যা হচ্ছে সাইনোসাইটিস কেন হয়? নর্মালি হওয়ার কথা না, এই সাইনাসগুলো যদি বন্ধ হয়ে যায় তখনই সাইনোসাইটিসটা হয়। এখন বন্ধ হয়ে গেলে তখন দেখা যায় সেই জায়গাতে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি, অ্যালার্জি ইত্যাদি গিয়ে সেই জায়গাতে ইনফেকশন তৈরি করে। তাহলে সাইনোসাইটিসের কোনো নির্দিষ্ট কারণ নাই, যে কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাকের কারণে এই জায়গাগুলোতে ইনফেকশন হতে পারে। স্থায়িত্বের উপর ভিত্তি করে সাইনোসাইটিস দুই প্রকার। যদি সাইনোসাইটিস হয় এবং ভালো হয়ে যায় মাসখানেকের মধ্যে, দেখো 4 থেকে 8 সপ্তাহ, 1 থেকে 2 মাসের মধ্যে সাইনোসাইটিস ভালো হয়ে গেল, সর্দি কাশি ভালো হয়ে গেল, সেটাকে বলবো আমরা অ্যাকিউট। যদি দীর্ঘদিন ধরে চলে, সেটাকে বলবো আমরা ক্রনিক। 8 থেকে 8 সপ্তাহ মানে 2 মাস বা তার চেয়েও বেশি। আমি মনে রাখতাম অ্যাকিউট মানে কিউট অসুখ হলো, ভালো হয়ে গেল, আর ক্রনিক মানে খুব ডিস্টার্ব, চলতেই থাকবে। বিভিন্ন কারণ লেখা আছে, দেখো বেশ কিছু ভাইরাস আছে, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস, ব্যাকটেরিয়ার মধ্যে স্টেপ্টোকক্কাস নিউমোনিয়া, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, এই ব্যাকটেরিয়াগুলোর কারণে আমাদের সাইনোসাইটিস হতে পারে। বিভিন্ন অ্যালার্জির কারণে সাইনোসাইটিস হতে পারে, ঠান্ডা লাগলে সাইনোসাইটিস হতে পারে। নাকের পলিপ মানে নাকের মধ্যে ছোট ছোট মাংসপিণ্ড থাকে, এক্সট্রা মাংস তৈরি হয়, ওটার নাম পলিপ, ওর কারণেও আমাদের কোনো সাইনাসের মুখ বন্ধ হয়ে যেতে পারে, সাইনোসাইটিস হতে পারে। দাঁতের ইনফেকশন থেকেও সাইনোসাইটিস হয়, হাঁপানি থেকে সাইনোসাইটিস হয়, ধুলা ময়লার কারণে সাইনোসাইটিস হয়, বুঝছো? এদেরকে অ্যালার্জেন বলা হয়, যারা অ্যালার্জির কারণে
সাইনোসাইটিস তৈরি করে। ইউস্টেশিয়ান নালীর কারণে সাইনোসাইটিস হয়। কানের সাথে গলা সংযোগকারী নালীর নাম হলো ইউস্টেশিয়ান নালী, বুঝছো? ওটার কারণে সাইনোসাইটিস হতে পারে। টনসিল বড় হয়ে গেলে, গলার টনসিল ফুলে গেলে তখন সাইনাসগুলো বন্ধ হয়ে যায়, তখন সাইনোসাইটিস হয়। সিস্টিক ফাইব্রোসিস, এটা এক ধরনের অসুখ। এই অসুখ হলে গায়ের যে কোনো তরল পদার্থ ঘন হয়ে যায়, তো এই যে সর্দিগুলো ঘন হয়, তো এই জন্য সর্দি বেরোতে পারে না। লক্ষণ কি? এই যে দেখো, হলদে বা সবুজ রঙের সর্দি বের হবে, ঠিক আছে? হলদে বা সবুজ বর্ণের সর্দি বের হবে, খুবই মাথা ব্যথা হবে। এগুলাতে সাইনাসগুলো ভরে গেছে, তো তরল পদার্থ পূর্ণ হয়ে গেছে, মাথা ভারী ভারী লাগবে, বুঝছো? হাঁটলে বেশি মাথা ব্যথা করবে, তারপরে নাক দিয়ে বাজে গন্ধ পাওয়া যাবে। এইগুলো একটু রিডিং দেখে নিও। জটিলতা, জটিলতা শেষ পর্যন্ত দেখো, চোখ কান অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রতিকার, এগুলো একটু রিডিং পড়ে নিবে যে সাইনোসাইটিস থেকে তোমার দূরে থাকতে করণীয় কি কি। সিকিউ আসতে পারে, খুবই চান্স কম, 1 স্টার আমি দিলাম, তবে আসতে পারে। এগুলো একটু রিডিং দিয়ে নিও তোমরা, কি কি করতে হবে। সাইনোসাইটিস হলে দেখো 102.2 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর আসে বাচ্চাদের, ঠিক আছে? বাচ্চাদের সাইনোসাইটিসে অনেক বেশি জ্বর আসে। এবার ওটাইটিস মিডিয়া সম্পর্কে তোমাদের একটু ধারণা দেবো আমি। ওটাইটিস মিডিয়ার ব্যাপারটা একটু বোঝো। আমাদের কানের ভেতরে বুঝে একটা চেম্বার আছে, মধ্যকর্ণ বলা হয়। ওর সাথে আবার গলার সংযোগ আছে একটা নালীর মাধ্যমে, নাম হলো ইউস্টেশিয়ান নালী। তো আমরা ঢোক গিলি যখন, তখন ইউস্টেশিয়ান নালী খুলে যায়। আমরা শুয়ে থেকে যদি খাবার গিলতে চাই, অনেক সময় ইউস্টেশিয়ান নালী দিয়ে খাবারটা কানের মধ্যে চলে যায়, তখন কানের মধ্যে ইনফেকশন হয়। বড় মানুষের কমই হয়, কারণ বড় মানুষ তার শুয়ে থেকে খাবার খায় না। বাচ্চারা যারা হচ্ছে দুধ খায়, এরকম বাচ্চারা শুয়ে থেকে যেহেতু খাবার খায়, কানের মধ্যে কিন্তু তাদের হচ্ছে এরকম দুধ চলে যেতে পারে, তখন তাদের যে অসুখটা হয়, সে অসুখটার নাম হলো ওটাইটিস মিডিয়া। তার মানে তোমরা মনে রাখবে, ওটাইটিস মিডিয়া হলো কানের অসুখ, এবং এটা কিন্তু মধ্যকর্ণের অসুখ, কানের মাঝখানের পার্টের অসুখ। মেইনলি হয় কার কারণে? ইউস্টেশিয়ান নালীটা বন্ধ হয়ে গেলেই এই সমস্যাটা তৈরি হয়। শিশুরা এই রোগে বেশি আক্রান্ত হয়। স্থায়িত্বের উপর ভিত্তি করে 2 প্রকার। 2 থেকে 4 সপ্তাহের মধ্যে সারলে ক্ষণস্থায়ী, দীর্ঘদিন ধরে যদি চলে 2 থেকে 8 সপ্তাহ, 4 সপ্তাহের বেশি। কারণগুলো মোটামুটি সেম, বুঝছো? কারণগুলো সেম। ইউস্টেশিয়ান নালী বন্ধ হয়ে গেলে, এখানে একটু পড়ে নিও এইটার কথা। ইউস্টেশিয়ান নালী হচ্ছে একটা নালী যেটা কানের সাথে গলাকে সংযুক্ত করে, এরকম নালীর নাম হলো ইউস্টেশিয়ান নালী। ওটা বন্ধ হয়ে গেলেই মেইন সমস্যাটা হয়। এছাড়া আমাদের টনসিল, অ্যাডিনয়েড নামক একটা টনসিল আছে, এটা ফুলে গেলেও কিন্তু আমাদের সাইনোসাইটিস ওটাইটিস মিডিয়া হতে পারে। ঠান্ডা লাগলে হ্যানত্যান এগুলো হলে। ওটাইটিস মিডিয়া কাদের হয়? শিশুদের হয়। লক্ষণ, লক্ষণগুলো একটু পড়তে পারো। বাচ্চাদের গায়ে খুবই টেম্পারেচারে জ্বর আসে, খুব কান্নাকাটি করে, কান দিয়ে দুর্গন্ধ পদার্থ বের হয়, এগুলো একটু পড়ে রাখবে। প্রতিরোধ, এগুলো একটু রিডিং করলেই হবে। বাচ্চাদের যেন না হয় এটা চেষ্টা করতে হবে। ভ্যাকসিন নেওয়া যেতে পারে, হলে আবার অনেক সময় অ্যান্টিবায়োটিক খেলেই ভালো হয়ে যায়। তারপরে বাচ্চাদেরকে একদম শোয় থেকে না খাবার খাওয়াই, একটু কাত করে রেখে ধরে রেখে খাবার খাওয়াইতে হয়, এরকম কিছু লেখা আছে, এগুলো একটু রিডিং দিয়ে নিও। প্রতিকার, প্রতিরোধ। ধূমপায়ী ব্যক্তি এবং অধূমপায়ী ব্যক্তির দেখো ফুসফুসের এক্সরে তুলনা। ধূমপায়ী ব্যক্তির দেখো ফুসফুসটা ঘোলা ঘোলা দেখাবে, এবং একটু ফুসফুসটা সাইজে বড় দেখাবে। ধূমপায়ী ব্যক্তির ফুসফুসের অ্যালভিউলাস নষ্ট হয়ে যায়, তো ফুসফুসটা একটু ফুলে ওঠে। আর অধূমপায়ী ব্যক্তির ফুসফুস স্বাভাবিক হয়। ধূমপায়ী ব্যক্তির ফুসফুসটা দেখো কালো হয় না, একটু কেমন হয়? সোপ সোপ হয়, সাদা সাদা সোপ হয়। আর ধূমপায়ী ব্যক্তি নয় যে, তার ফুসফুসটাই দেখো বেশি সুন্দর কালো। দেখো এক্স রে ফিল্মে, বুঝছো, কালো দেখালেই ভালো। একটু ঘোলা যদি দেখো তাহলে বুঝতে পারো সমস্যা। দেখো ফুসফুসটা অনেক ঘোলা দেখাচ্ছে। অ্যালভিউলাসের সংখ্যা কমে যায়, আর এদের অ্যালভিউলাসটা স্বাভাবিক সংখ্যায় থাকে। অধূমপায়ী ব্যক্তির সিলিয়া স্বাভাবিক থাকে, আর ধূমপায়ী ব্যক্তির সিলিয়াগুলো নষ্ট হয়ে যায়। অধূমপায়ী ব্যক্তির এমফাইসেমা হয় না, কিন্তু ধূমপায়ী ব্যক্তির এমফাইসেমা হয়। এমফাইসেমা মানে হলো ফুসফুসের অ্যালভিউলাস নষ্ট হয়ে যাওয়া, ফুসফুসের মধ্যে সোপ সোপ ফাঁকা জায়গা তৈরি হওয়া। ফুসফুসের মধ্যে পানি জমে না, কিন্তু ধূমপায়ী ব্যক্তির ফুসফুসে পানি জমে যায়, এগুলো একটু মনে রাখতে হবে। সক্রিয় ধূমপান এবং নিষ্ক্রিয় ধূমপান, এগুলোর মানে কি? কেউ যদি নিজে সিগারেট খায়, সেটা হলো সক্রিয় ধূমপান। আর যদি নিজে সিগারেট খাওয়া হচ্ছে না, পাশের কারো থেকে সিগারেটের ধোঁয়াটা তোমার শরীরে ঢুকছে, সেটা হলো নিষ্ক্রিয় ধূমপান। ধূমপানের মধ্যে নিকোটিন, টার, কার্বন মনোক্সাইড নামক কিছু উপাদান আছে, যারা হলো ক্যান্সার সৃষ্টিকারী। ঠিক আছে, এগুলো একটু পড়ে রাখবে তোমরা। এমফাইসেমা, সিগারেটের কারণে মেনলি এমফাইসেমা হয়। এমফাইসেমা কাকে বলে এটা একটু মুখস্থ করে নিও তোমরা। ফুসফুসের মধ্যে অ্যালভিউলাসগুলো ফেটে গিয়ে গিয়ে ফাঁকা চেম্বার তৈরি হয়, এটার নাম হলো এমফাইসেমা। ব্রঙ্কাইটিস, প্লুরিসি, ক্যান্সার, দেখো ফুসফুসের ক্যান্সার কেন হয়? পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বন, টার, নাইট্রোসামিনস, এগুলোর কারণে। আর অনেক কিছু লেখা আছে, এগুলো না পড়লেও চলবে। কৃত্রিম শ্বাস প্রশ্বাস, এগুলো থেকে কিছু পড়া লাগে না, ঠিক আছে? আমাদের এই অধ্যায়ের পড়া হয়ে গেল, বই থেকে তেমন কিছু আমাদের পড়া লাগবে না। বইটা আমি সেভ করে রাখি, আমি এটা দিয়ে দিব, বুঝছো? নিচে যে হচ্ছে তোমরা ক্লাসের লিঙ্কটা পেয়ে যাবে, সেখানে দিয়ে দিব, ওখান থেকে ডাউনলোড করে নিও দাগানো বইটা। অনেক কম করে কিন্তু আমি দাগাই দিয়েছি তোমাদের। ওকে, আমাদের এগুলো পড়া হয়ে গেল।
ওকে, আমরা এবার সিকিউ সলভে চলে যাই, বুঝছো? আমরা এবার সিকিউ সলভে চলে যাই। আমি এত ভালো করে তোমাদেরকে পুরো অধ্যায়টা পড়িয়েছি, সিকিউ সলভ তোমাদের শিখতেই হবে না, তোমরা এমনি পারবে। প্রথম সিকিউ কি বলা হচ্ছে একটু দেখো। সিকিউটা হচ্ছে যশোর বোর্ড 2023 সালের একটা প্রশ্ন। উদ্দীপকে একটা ছবি দেওয়া আছে, দেখো এটা কিন্তু হার্ট। উদ্দীপকের এই জায়গা দ্বারা কিন্তু একটা হার্ট বোঝানো হচ্ছে। আচ্ছা, হার্ট থেকে যে গ্যাস আসে, কোন গ্যাস আসে বলো? অক্সিজেন আসে। আর হার্ট থেকে ফিরে যায় কি বলো? কার্বন ডাইঅক্সাইড ফিরে যায়। তারপর ফুসফুসের দিকে কি চলে যায়? কার্বন ডাইঅক্সাইড যায়। আর এখান থেকে ফুসফুস থেকে আবার ফিরে আসে কি বলো? অক্সিজেন। আচ্ছা, উদ্দীপকে উল্লেখিত পি এর গঠন ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লেখিত পি, পি মানে কি? একটা অ্যালভিউলাস। অ্যালভিউলাসের ছবি আঁকতে হবে তোমার। ছবি কি আবার নতুন করে আঁকতে হবে? আমি তোমাদের এঁকে দিলাম না একটু আগেই। এই যে এখানে তোমাদেরকে অ্যালভিউলাসের ছবি আঁকা শেখালাম না? এই ছবিটাই তোমার আঁকতে হবে, তাহলে আমাদের একটা উত্তর হয়ে গেল। উদ্দীপকের পি দ্বারা কি বোঝানো হচ্ছিল বলতো? অ্যালভিউলাস বোঝানো হচ্ছিল। তোমরা এভাবে উত্তর লেখা শুরু করবে, উদ্দীপকের পি দ্বারা অ্যালভিউলাস বোঝানো হচ্ছে। অ্যালভিউলাসের ছবি আঁকা হলো, তারপর ছবি এঁকে একটু বর্ণনা দিয়ে দিও তোমরা, ঠিক আছে? এটা আমি এঁকেছি, ওই জন্য আমি লিখলাম না। দেখি তো ইউনিক কিছু আছে কিনা। উদ্দীপকে উল্লিখিত কিউ গ্যাসের পরিবহন, কিউ গ্যাস কোনটা? দেহকোষ থেকে হার্টের দিকে যায়, যেটা কার্বন ডাই অক্সাইড দেহকোষ থেকে হার্টের দিকে যায়। আমি যে এখানে তো তোমাদের শেখালাম, এই যে এখানে শেখালাম না, দেহকোষ থেকে দেখো কার্বন ডাই অক্সাইড যুক্ত গ্যাসটাই কিন্তু হার্টের দিকে চলে যায়। তো এই জিনিসটার পরিবহনই তো জানতে চেয়েছে, তাই না? এখানে কিউ গ্যাসের পরিবহন, এখানে কিউ গ্যাস দ্বারা আসলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিবহন লিখতে হবে। তোমরা জানো কার্বন ডাই অক্সাইড গ্যাস 3টা পদ্ধতিতে পরিবাহিত হয়। পদ্ধতিগুলোর নাম কি? ভৌত দ্রবণ, প্রোটিন যৌগ আর বাইকার্বনেট যৌগ। আমি তোমাদের ভালো করে এটা পড়িয়েছি, একটু আগে পড়ালাম, এই জন্য নতুন করে লিখবো না, হয়ে গেছে সিকিউ এর সলভ। উদ্দীপকে পি এর গঠন ব্যাখ্যা করো। ওই আবার অ্যালভিউলাসের ছবি, আবার হলো অ্যালভিউলাসের ছবি আঁকতে হবে। অ্যালভিউলাসের ছবি আঁকতে হবে তোমাদের, ঠিক আছে? তাহলে নতুন করে কিছু করা লাগছে না এখানে। উদ্দীপকে কিউ অংশের মধ্যে দিয়ে গ্যাস কিভাবে বিনিময় হয়, অর্থাৎ অ্যালভিউলাস এবং রক্তনালীর মধ্যে গ্যাসের বিনিময়। গ্যাসের বিনিময়ের আলোচনাটা একটু আগে আমি করলাম, একটু আগে তোমাদের করে দেখিয়েছি। এই যে এখানে দেখো, অ্যালভিউলাস এবং রক্তনালীর সাথে গ্যাসের বিনিময়। কার্বন ডাই অক্সাইডটা রক্তনালী থেকে অ্যালভিউলাসের মধ্যে ঢোকে, আর অ্যালভিউলাস থেকে অক্সিজেনটা রক্তনালীতে আসে। এই যাওয়া আসাটা হয় কেন? ব্যাপনের মাধ্যমে হয়। কেন ব্যাপন হয়? কারণ এদের একটা ঘনমাত্রা তারতম্য আছে। রক্তনালীতে কার্বন ডাই অক্সাইড বেশি আছে বলে অ্যালভিউলাসের মধ্যে কার্বন ডাই অক্সাইড ঢোকে, আর অ্যালভিউলাসে অক্সিজেন বেশি আছে বলে অক্সিজেনটা রক্তনালীতে এসে ঢোকে। এই তো এই বিনিময়টা জানতে চেয়েছে সিকিউ, তাই না? সিকিউ চলে যাই আমরা, এই যে। তাহলে আমি আর বিনিময়টা দেখালাম না, তাই না? মজার ব্যাপারটা দেখো, আমরা যেই কোশ্চেন অ্যান্সার করতে যাচ্ছি, সিকিউ যেটাই সলভ করতে যাচ্ছি, দেখা যাচ্ছে যে আমরা অলরেডি পড়ে ফেলেছি, তাই না? এরকম হচ্ছে। ওকে, এখানে তোমরা একটু তাকাও, দেখো। তোমরা যদি অনেক অনেক সিকিউ সলভ করতে চাও, যেমন এই অধ্যায়ের বিগত বছর যতগুলো বছরের সিকিউ আছে সব সিকিউ সলভ করতে চাও, এরকম প্রত্যেকটা অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যত সিকিউ আছে অনেক অনেক করে সিকিউ সলভ করতে চাও, হাজার হাজার এমসিকিউ সলভ করতে চাও, তাহলে আমাদের একটা বায়োলজি কোর্সে যুক্ত হতে পারো। নাম হচ্ছে বায়োলজি শার্পশট 2026। এই কোর্স ফি মাত্র 199 টাকা। কিন্তু তোমরা শুনলে অবাক হবে, এই 199 টাকাতে তোমাকে কত কিছু দেওয়া হচ্ছে। প্রায় 2000টা বাছাই করা এমসিকিউ সলভ তোমরা এই কোর্সের ভেতরে পাবে, প্রায় 200টা সিকিউ এর সলভ তোমরা পাবে এই কোর্সের ভেতরে, এবং প্রায় 100টা ড্রয়িং প্র্যাকটিস করানো হবে এই কোর্সের ভেতরে। মানে অবিশ্বাস্য একটা কম মূল্য কিন্তু দেখো। মানে মোটামুটি তোমার একদম বায়োলজির একটা ফুল প্রিপারেশনের প্যাকেজ, একটা সুন্দর রিভিশনের প্যাকেজ মাত্র 199 টাকায়। তোমরা এই কোর্সে যুক্ত অবশ্যই হবে, হাইলি রেকমেন্ডেড। এই কোর্সে যুক্ত হওয়ার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিব, ঠিক আছে? ওই কোর্সটাতে আমরা এই অধ্যায়ের মোটামুটি 12 থেকে 15টার মতো সিকিউ সলভ করেছি। যদিও সলভ করতে গেলে দেখা যায় যে একই টাইপের সিকিউ আমরা বারবার পাই, যতভাবে সিকিউ হতে পারে বুঝতে পারারও তো একটা বিষয় থাকে, সেগুলো আমি দেখানোর চেষ্টা করেছি। যাই হোক, এই কোর্সটা তোমাদের জন্য খুবই বেশি উপকারী, লাস্ট মোমেন্টে একটা সুন্দর রিভিশনের জন্য সবাই এই কোর্সে এনরোল হয়ে যেও। এই কোর্সের ব্যাপারে একটু বলি, এই কোর্সটা একটু পরে আসবে। তোমরা জানো যে এইচএসসির পরে অ্যাডমিশন আসে, তোমরা অনেকে মেডিকেল ভার্সিটির জন্য প্রিপারেশন নাও, বায়োলজি তোমাদেরকে ভালো করে পড়তে হয়। তোমরা বেশিরভাগ ক্ষেত্রে এরকম টিচারের কাছে গিয়ে পড়ো যে তারা শুধু বই দাগায় দেয়, কিন্তু কনসেপ্টগুলো বোঝায় না। কনসেপ্ট বোঝানোর পাশাপাশি বই দাগানো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেটা আমি কিন্তু অ্যাডমিশন কোর্সে করার চেষ্টা করি, এবং অনেক কম সময়ের মধ্যে। অ্যাডমিশনে তো নষ্ট করার মতো সময় নেই, অতিরিক্ত জিনিস পড়ার সময় নেই, যা যা লাগবে সেগুলো আমি পড়ানোর চেষ্টা করি। বিগত 10 বছর ধরে তোমাদেরকে পড়াচ্ছি, নিশ্চয়ই আমি জানি যে অ্যাডমিশনে কোনটুকু পড়া লাগবে। সেই অভিজ্ঞতা সম্পূর্ণ ক্লাসগুলোই তোমরা কিন্তু পাবে। এরকম 24টা অধ্যায়ের আপডেট ক্লাস দেওয়া হবে, আরও আর্কাইভ ক্লাস আছে প্রচুর,
অনেকগুলো ব্যাচের আর্কাইভ ক্লাস আমি দিয়ে রাখছি, 2টা ব্যাচের মেবি আর্কাইভ ক্লাস দেওয়া হবে। তোমরা জাস্ট কোর্সে যুক্ত হলে আর্কাইভ ক্লাসগুলো দেখতে পাবে, আর প্রিমিয়াম ক্লাসগুলো বা আপডেট ক্লাসগুলো এবার হচ্ছে এইচএসসি পরীক্ষা যখন চলবে তখন আমি আস্তে আস্তে দিয়ে দেবো। তোমরা জাস্ট এইচএসসি পরীক্ষা দেওয়ার পরই ক্লাসগুলো দেখা শুরু করতে পারবে। এইচএসসি পরীক্ষা যখন শুরু হবে তখন কিন্তু কোর্স ফিটা 1000 টাকায় দিতে হবে, তবে এখন 500 টাকা ডিসকাউন্ট চলছে, মাত্র 500 টাকায় তোমরা এই কোর্সটাতে যুক্ত হতে পারবে। খুবই সুন্দর একটা অফার। পরে ভর্তি হতে চাইলে তোমাকে দ্বিগুণ মূল্য দেওয়া লাগছে, এখনই ভর্তি হও 500 টাকায় ভর্তি হতে পারছো, ঠিক আছে? খুবই সুন্দর দুটা কোর্স, দুটাই যুক্ত হওয়ার লিঙ্ক আমি নিচে দিয়ে রাখবো, তোমরা জাস্ট ক্লিক করে কোর্সে যুক্ত হওয়া যেতে পারবে। কোনো যদি সমস্যা হয় আমাদের পেজেও তোমরা মেসেজ দিতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বারেও মেসেজ দিতে পারো। চলো আমরা এমসিকিউ সলভে চলে যাই। এমসিকিউ কি কি বলা আছে একটু দেখো তো। নিচের কোনটি ফুসফুসের একক? আমরা সবাই জানি অ্যালভিওলাস হচ্ছে ফুসফুসের একক, তাই না? মস্তিষ্ক বা স্নায়ুতন্ত্রের একক হচ্ছে আমাদের নিউরন, তাই না? স্নায়ুতন্ত্রের একক হচ্ছে আমাদের নিউরন, স্নায়ুতন্ত্রের একক হচ্ছে আমাদের নিউরন। আর নেফ্রন কি? কিডনির একক, কিডনির একক হচ্ছে নেফ্রন, তাই না? ভালো করে মনে রেখে এগুলা। কত সপ্তাহ বয়সে সর্বপ্রথম সারফেক্টেন্টের ক্ষরণ হয়? খুবই 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 ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। 23 সপ্তাহ বয়সে, এটাই হচ্ছে অ্যান্সার। ফুসফুসে বায়ু প্রবেশের সঠিক গতিপথ কোনটা? এই জিনিসগুলো একটু কনফিউজিং হয়, তোমাদের পড়তে বলেছিলাম কিন্তু আলোচনার সময়। তোমরা এগুলো একটু নিজেরা লিখে নিবে। কোত্থেকে শুরু হয়েছে? মুখ থেকে শুরু হয়েছে। ধরা যাক স্বরযন্ত্র বা ল্যারিংস থেকে যদি আমি লিস্ট করি, ল্যারিংস, ল্যারিংস, ল্যারিংসের পর বাতাসটা কোথায় যায় বলো তো? শ্বাসনালী দিয়ে যায়, যার নাম হলো ট্রাকিয়া, ট্রাকিয়া দিয়ে যায়। ট্রাকিয়া দিয়ে ট্রাকিয়া বিভক্ত হয়, তখন তার নাম হয় ব্রঙ্কাই, ব্রঙ্কায়ে যায়। ব্রঙ্কায়ের পর আছে হলো ব্রঙ্কিউল, তারপরে আছে হলে অ্যালভিউলাই, অ্যালভিউলার নালী বা অ্যালভিউলাই। আচ্ছা দেখো, ল্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাই, ব্রঙ্কিউল। আচ্ছা, ল্যারিংস বুঝলাম, ঠিক আছে। ব্রঙ্কাই ঠিক আছে। ট্রাকিয়া না, ট্রাকিয়া তো ব্রঙ্কের আগে চলে আসবে, তাহলে এখানে ভুল আছে, এটা হবে না। এগুলো তো হবে না, ব্রঙ্কাই প্রথমে শুরু হবে, ব্রঙ্কাই তো অনেক নিচে থাকার কথা। ট্রাকিয়া, ট্রাকিয়ার আগে ল্যারিংস এসে, এটাও হবে না, এটাও হবে না। এটা দেখো, ল্যারিংস, তারপর ট্রাকিয়া, তারপর ব্রঙ্কাই, তারপর অ্যালভিউলাই, ঠিক আছে। এটা ঠিক আছে, বুঝতে পারছো? না বুঝতে পারলে প্রথমের দিকের একটু অংশটা দেখো, ওখানে কিন্তু আমি একদম ছবিতে এগুলো দেখিয়েছি তোমাদের। সারফেক্টেন্ট কোথায় পাওয়া যায়? তোমরা জানো অ্যালভিউলাসের মধ্যে পাওয়া যায়, অ্যালভিউলাসের মধ্যে সারফেক্টেন্ট পাওয়া যায়, ডিটারজেন্ট জাতীয় পদার্থ। শ্বসন তন্ত্রের কোন অংশে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় হয়? তোমরা সবাই জানো অ্যালভিউলাসে কিন্তু অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় করে। আমরা সিকিউগুলো পর্যন্ত সলভ করলাম এখান থেকে। কোন সাইনাসের প্রদাহের কারণে মানুষের গাল, দাঁত এবং মাথায় ব্যথা হয়? সাইনোসাইটিসের তো অনেকগুলো প্রকার ছিল। এই গালে কোন সাইনাস আছে বলো তো? ম্যাক্সিলারি সাইনাস। তো এখানকার সাইনোসাইটিসের কারণে গালে ব্যথা হবে, ম্যাক্সিলারি সাইনাসের সংক্রমণের কারণে গালে ব্যথা হবে। ওটাইটিস মিডিয়া কোন অঙ্গের অসুখ? কানের অসুখ। কানের মধ্যে ইনফেকশন হলে, মধ্যকর্ণে যদি সংক্রমণ হয় সেটা হলো ওটাইটিস মিডিয়া, তাই না? কানের সংক্রমণ, এই যে কানের সংক্রমণ। সাইনোসাইটিস হওয়ার কারণ কি? দাঁতের ইনফেকশনের কারণে সাইনোসাইটিস হয়, পড়েছি। সিস্টিক ফাইব্রোসিস, সিস্টিক ফাইব্রোসিস মানে তরল পদার্থ ঘন হয়ে যাওয়া, হ্যাঁ এটাও ঠিক আছে। নাকের হাড় বাঁকা হয়ে যাওয়া, হ্যাঁ নাকের হাড় বাঁকা হয়ে গেলে অনেক সময় সাইনাসের মুখ বন্ধ হয়ে যায়, তখন কিন্তু সাইনোসাইটিস হয়। তার মানে সবগুলোই কারণ ঠিক আছে, সবগুলো কারণই ঠিক আছে। অ্যালভিউলাসের বৈশিষ্ট্য কোনটা? অ্যালভিউলাস সারফেক্টেন্ট ক্ষরণ করে, ওকে ঠিক আছে। আইসাকার কোষ দিয়ে গঠিত, হ্যাঁ ঠিক আছে। ওই যে স্কোয়ামাস কোষ মানে আইসাকার কোষ। গ্যাসিয়াস বিনিময় করে, ঠিক আছে, সবই হবে, সবই হবে। সারফেক্টেন্ট কোন ধরনের পদার্থ? এটা হলো তরলের পৃষ্ঠটান কমিয়ে দেয়, ঠিক আছে। জীবাণু ধ্বংস করে, জীবাণু কি ধ্বংস করে? না, জীবাণু ধ্বংস করে না। 23 সপ্তাহতে প্রথম ক্ষরণ হয়, ঠিক আছে। 1 এবং 3 উত্তর হবে, 1 3। আচ্ছা, বর্ণার বয়স 5 বছর বুঝলাম। তার কান ও দাঁত, তারা হচ্ছে কান ব্যথা করে এবং কানে পুঁজ জন্মেছে, ঠিক আছে বুঝলাম। তারা ওটাইটিস মিডিয়া হয়েছে। ডাক্তারের কাছে গেলে ডাক্তার বললেন এটা অণুজীব ঘটিত অসুখ, তবে সংক্রামক নয়। বর্ণার অসুখের নাম কি? অবশ্যই ওটাইটিস মিডিয়া। কানে সংক্রমণ হয়েছে, ওটাইটিস মিডিয়া। রোগটি প্রতিরোধে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? ভ্যাকসিন নেওয়া যেতে পারে, হ্যাঁ, যেহেতু ভাইরাসের কারণে হয় ভ্যাকসিন নেওয়া যেতে পারে। বায়ু দূষণ থেকে দূরে থাকা, হ্যাঁ, বাতাসের অনেক দূষিত পদার্থ, ধুলা ময়লা এগুলো গিয়েও ঝামেলা পাকায়। অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে, সবই করণীয়, সবই করা যেতে পারে। ওকে, আমরা একই টাইপের এমসিকিউ কিন্তু পাবো। যদি আমরা আরও সলভ করতে চাই তাহলে অনেক সময় লেগে যাবে। আমরা 1 ঘন্টার মধ্যে শেষ করতে চেয়েছিলাম যেহেতু ক্লাস। তোমরা অনেক বেশি এমসিকিউ সলভ করতে চাইলে প্লিজ আমাদের এই কোর্সটাতে যুক্ত হয়ে যেও। আমরা মোটামুটি গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো তো সলভ করলাম, আরও অনেক রকম যদি এমসিকিউ সলভ করতে চাও, এক একটা অধ্যায়ের 50টা 100টা করে এমসিকিউ সলভ করতে চাও, প্লিজ এই কোর্সটাতে যুক্ত হয়ে যেও। 199 টাকা কোর্স ফি, অনেক সিকিউ সলভ হচ্ছে, অনেকগুলো ড্রয়িংও প্র্যাকটিস হচ্ছে, তাই না?
এবং অ্যাডমিশনের কোর্স তো জানোই, তোমরা 500 টাকা ডিসকাউন্ট চলছে, এটাতেও যুক্ত হয়ে যেতে পারো। কোর্সে যুক্ত হওয়ার লিঙ্ক তোমরা নিচেই পেয়ে যাবে, কমেন্টে পেয়ে যাবে, ওখান থেকে ক্লিক করে যুক্ত হয়ে যাও। তোমাদের বলেছিলাম সেই রাত 2টায় ক্লাস নেওয়া শুরু করেছি, এখন রাত 4টা বাজে। এত রাত জেগে ক্লাস নিচ্ছি, তোমাদের কাছে একটাই চাওয়া, তোমরা একটু আমাদের জন্য দোয়া রাখবে, আমাদের একটু অ্যাপ্রিসিয়েট করবে এবং সাবস্ক্রাইব করবে, ফলো করবে, পারলে বন্ধুদের সঙ্গে ক্লাসের লিঙ্কগুলো শেয়ার করো, যাতে করে আমাদের এই ক্লাসগুলো, আমাদের এই পরিশ্রমগুলো সবার মধ্যে ছড়িয়ে যায়। সবার জন্য অনেক শুভকামনা রইল, দোয়া রইল, সবাই অনেক ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।